নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত ক্লজ নিয়ে ক্লাস নিতে চলেছি। শুধু ক্লজ নয়, ক্লজের সাথে বাক্য, যেটা গঠন অনুসারে তিন প্রকারের আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটে বাক্যর কী সম্পর্ক ক্লজের সাথে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো 100%। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে একদম নিশ্চিত তোমাদের আমি বোঝাতে পারবো। দেখো, গ্রামারের এই ক্লজ এমন একটা এরিয়া, প্লাস নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপেল, জেরান্ড, এটাও আমি বলে থাকি। এগুলো এমন এরিয়া যেগুলো নিয়ে শুধুমাত্র স্টুডেন্টসরাই যে কনফিউশনের মধ্যে থাকে তা নয়, বেশ কিছু টিচার্সও কনফিউশনের মধ্যে থাকে। এমনকি গ্রামার বইগুলোতেও সব কনফিউজিং থাকে, কিছু ভুলও থাকে, কিছু অসঙ্গতিও থাকে। ঠিক আছে, তো তোমরা বিন্দুমাত্র চিন্তা করো না, আমি যেরম করে বলছি তোমরা শোনো, 100% আমি তোমাদের ক্লিয়ার করেই ছাড়বো। এটা আমার চ্যালেঞ্জ। যে কোনো ধরনের স্টুডেন্টস হোক না কেন, ক্লজ বা নন ফাইনাইট ভার্ব হোক, সমস্ত কিছু গ্রামারের আমি তাদেরকে ক্লিয়ার করিয়েই ছাড়বো। আজকের ক্লাস ক্লজ নিয়ে নিতে চলেছি, তো ক্লজ তোমাদের তো বুঝিয়েই ছাড়বো। তো চলো শুরু করা যাক। দেখো, এই ক্লজ শেখার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স কিন্তু ক্লিয়ার থাকতেই হবে। এটা তো আমি বলেই থাকি যে গ্রামার শিখতে গেলে গ্রামারের একদম ভিত আধার বলতে পারো ভার্ব অ্যান্ড টেন্স। ভার্ব বলতে ফাইনাইট ভার্ব অবশ্যই, ঠিক আছে, এরও বিশেষ প্রকারভেদ আছে, এগুলো তো আমি বলেই থাকি। ভার্ব মেইনলি তিন প্রকারের আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, যেটাকে অ্যাকশন ভার্বও বলে, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। এই যে তিনটে ভার্ব, এই তিনটে ভার্বের বিবিধ ব্যবহার আছে। যদি ভার্বটা টেন্সের গঠনে ব্যবহার করা হয় তো সেটাকে ফাইনাইট ভার্ব বলে, আর যদি টেন্সের গঠনে না থাকে বিভিন্ন ওর ফর্ম আছে, পার্টিসিপেল আছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, জেরান্ড, ভার্বাল নাউন, বিবিধ ফর্ম আছে। এই সমস্ত ফর্ম আমি যখন সিম্পল সেন্টেন্সের উপরে অনলি ক্লাস নেব বা নন ফাইনাইট ভার্বের উপরে ক্লাস নেব, তখন তোমাদের এগুলো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এখন আমি আপাতত ক্লজে যেটা নিয়ে আলোচনা করছি সেটা ভালো করে শোনো মন দিয়ে। তো এই দেখো, তো ক্লজ শিখতে গেলেও তোমায় কিন্তু ওই যে টেন্সের গঠনের ভার্ব সেটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ফারাকের উপরেও আমি একটা ক্লাস নিয়েছি, সেটাও কিন্তু জানা দরকার আছে, সেটাও অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর শুধু ভার্ব অ্যান্ড টেন্সই নয়, মানে ফাইনাইট ভার্ব ক্লিয়ার থাকলে হবে না। এই ক্লাসটা নেওয়ার ঠিক আগেই আমি তোমাদের ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সের উপরে একটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসটা মিস করবে না, কারণ ওই ক্লাসটাই কিন্তু বলতে পারো ক্লজের আধার। ওখানে আমি বুঝিয়েছি যে একটা সেন্টেন্সের সাথে ফ্রেজ আর ক্লজের ফারাক কোথায়, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, ওই ক্লাসটা কিন্তু অবশ্যই জানা দরকার। এটা তো আমি টাচ আপ করিয়ে দেবো, অবশ্যই ক্লজ তো বোঝাবোই, কিন্তু ওটাতে মানে ফ্রেজের সাথে ক্লজের পুরো ছক করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই ক্লাসটা একদম মিস করবে না, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। প্লে লিস্টেও পেয়ে যাবে, প্লাস তোমাদের স্ক্রিনের ডান দিকের উপরে দেখো একটা আই বাটন আছে, ওইখানেও পেয়ে যাবে, ওটা ক্লিক করলে ওখানেও পেয়ে যাবে লিঙ্কটা। ঠিক আছে, তো দেখো, ডেফিনেশনই সব কিছু আমি বলে থাকি। ক্লজ, ক্লজ মানে কি? ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ বা উপবাক্য বলে। উপবাক্য মানে আলাদা কিছু নয়, ছোট বাক্য বলতে পারো, একটা বড় বাক্যের একটা ছোট অংশ। ছোট অংশ মানে যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। মানে ক্লজ মানেই মনে রাখবে সাবজেক্ট মানে কর্তা প্লাস ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে। কি বললাম? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে ক্লজে। ঠিক আছে, যেটা সেন্টেন্সেও থাকে। তাহলে সেন্টেন্সের সাথে দেখো ক্লজের এখানে মিল। এবার তোমরা বলবে যে স্যার তাহলে তো সেন্টেন্স তো আমরা জানি, সেন্টেন্স কাকে বলে? শব্দ পাশাপাশি বসবে, মানে গ্রুপ অফ ওয়ার্ডস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটা অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস ক্লজেও আছে, সেন্টেন্সেও আছে। সেন্টেন্সেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু ক্লজে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তোমাদের আমি এক্ষুনি শেখাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করেও না সম্পূর্ণ অর্থ। আর ডিপেন্ডেন্ট ক্লজ তো কোনো মতেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ঠিক আছে, এক্ষুনি শিখবে তোমরা। তো ক্লজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। এখানটা ফারাক রইল সেন্টেন্সের সাথে, কিন্তু সেন্টেন্সে তো পুরো অর্থ প্রকাশ করে। তাহলে এখানে সেন্টেন্সের সাথে ক্লজের একটা ফারাক বোঝা গেল। আর টেন্সের গঠনগত দিক দিয়ে ঠিক হতে হবে, যেটা এর আগে বললাম, মানে ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেটা সেন্টেন্সেও আছে, ক্লজেও আছে। তাহলে ক্লজের দরকারটা কী আছে? তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ক্লজের স্যার তাহলে দরকার কী আছে? দরকার আছে কেন? কারণ একটা বাক্যে মনে রাখবে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। কি বললাম? একটা বাক্যে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে।
আর অধিক ফাইনাইট ভার্ব থাকা মানে কি, সেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বেরই তো কম্বিনেশন আছে। সাবজেক্ট তো থাকবে ফাইনাইট ভার্ব থাকা মানে, তাই না, কর্তা থাকবে না। একটা ক্রিয়া আছে মানে সেই কাজটা করছে কি একজন কর্তা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের কম্বিনেশন রয়েছে। তো একটা বাক্যে এরকম ফাইনাইট ভার্ব একের অধিক থাকতে পারে। আর একটা ফাইনাইট ভার্ব মানেই মনে রাখবে একটা ক্লজ। তার মানে কি শিখলে, যে একটা বাক্যের যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। কি বললাম, একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে, মানে একের অধিক ক্লজ থাকতে পারে। থাকবেই এমনটি নয়, থাকতে পারে, দরকার হলে আমরা ব্যবহার করব বা দেখতে পাবে সচরাচর তোমরা এদিক ওদিক। সেই ফাইনাইট ভার্ব বুঝতে হবে, ওর জন্যই বারবার বলছি ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু বোঝা বড় মুশকিল। আর এর আগের ক্লাসটা তো অবশ্যই দেখা দরকার আছে, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি ফ্রেজ ক্লজের সাথে সেন্টেন্সের ফারাক। তো বোঝাতে পারলাম যে সেন্টেন্সের মধ্যেই ক্লজ থাকেই, সেন্টেন্সের মধ্যে ক্লজ মিনিমাম একটা ক্লজ থাকবেই, একের অধিক ক্লজ থাকতে পারে। আর একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব থাকবেই, নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, যে কোনো ক্লজে একাধিক থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটা ক্লজে একটাই থাকবে, ঠিক আছে। আর ক্লজ মানে কিন্তু এটা জেনে নাও যে ক্লজ মানেই কিন্তু আবার সেন্টেন্স বলা যাবে না। কিছু ক্লজকে সেন্টেন্স বলা যায়, কিছু ক্লজকে সেন্টেন্স বলাও যায় না, সেটাও তোমরা শিখবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ওটা পুরোপুরি বাক্যের মতো কাজ করে, স্বাধীন, ওর জন্য ওকে আমরা সেন্টেন্স বলতে পারবো। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজকে, শুধুমাত্র ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ ও ডিপেন্ড করে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, সেটাও তোমরা শিখবে এখনই। তো বেসিক বোঝাতে পারলাম ক্লজ, সেটাই দেখো আমি এখানে লিখেছি বাক্যাংশ বা উপবাক্য। উপবাক্য মানে ওই একটা বড় বাক্যের বলতে পারো একটা মধ্যে একটা ছোট বাক্য। ক্লজ মানে কি, একটা বড় বাক্যেরই বলতে পারো ছোট বাক্য, বা একটা স্মলেস্ট ইউনিট, একটা মানে ছোট ইউনিট, ছোট অংশ বলতে পারে ক্লজ, যেখানে একটা টেন্সের গঠনের ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব থাকবে। এবার দুটো ক্লজ হোক, তিনটে ক্লজ হোক, একাধিক ক্লজ হোক, সেই ক্লজগুলো জয়েন করার জন্য কি দরকার, কোন পার্টস অফ স্পিচ দরকার। পার্টস অফ স্পিচ যে 8টা আছে আমি কি শিখেছি, একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই একটা পার্টস অফ স্পিচের নাম দেওয়া হয়। যদি জয়নিংয়ের কাজ করে তখন তাকে কি বলা হবে, শিখিয়েছি কনজাংশন বলা হবে। কন মানে একত্র, জাংশন মানে সংযোগ, ঠিক আছে। কনজাংশনের ক্লাসও আমি বেসিক নিয়েছি, সেটাও দেখবে, তারও ডিটেলস ক্লাস নেব অবশ্যই। তো দেখো আমি এখানে সমস্ত কিছু লিখেছি, এটা আমি সরেও যাচ্ছি, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওটা পজ করে অবশ্যই লিখে নেবে। এটা কিন্তু আমি বললাম তোমাদের আমার দীর্ঘ অধ্যবসায়ের ফল, দীর্ঘ রিসার্চের ফল, এটা দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতার ফল, এটা তোমরা কাজে লাগাও, ঠিক আছে। এরমভাবে তোমরা কিন্তু সেই অর্থে এরমভাবে গোছানো কোথাও পাবে না, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। অথেন্টিক যত গ্রামার বই আছে সেইখান থেকে আমার নলেজ প্রাপ্ত করেই তোমাদের সাথে এগুলো শেয়ার করা। তো এটা অবশ্যই তোমরা লিখে নাও, ঠিক আছে, বা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, আমি কিন্তু সরে গেলাম, অবশ্যই এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে কাইন্ডলি। আর বুঝতে যদি যেহেতু একটু গিজিমিজি আছে, তোমরা পিক্সেলটা একটু বাড়িয়েও লিখতে পারো যাতে পরিষ্কার দেখা যায়, ঠিক আছে। 480p-তে ভালো দেখা যাবে। তো চলো এবারে আমি আলোচনা করছি। দেখো ক্লজ কি তো বোঝালাম তোমাদের, যে ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দগুচ্ছ উইথ এ ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব সহ, এবং এটা একটা বাক্যের অংশ, ওর জন্যই ওর নাম বাক্যাংশ, পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের পার্ট, ঠিক আছে। একটা বড় সেন্টেন্সের বলতে পারো, একটা বড় বাক্যের লার্জার সেন্টেন্সের একটা পার্ট, ছোট একটা অংশ বলতে পারো, ঠিক আছে। আর ক্লজ একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও পারে। সেন্টেন্স যেমনি সম্পূর্ণই অর্থ প্রকাশ করে, ক্লজ কিন্তু করতেও পারে, নাও পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ করে, আবার করেও না, আর ডিপেন্ডেন্ট ক্লজ তো করেই না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, অর্থ প্রকাশ করে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, ঠিক আছে। আর ক্লজ স্বাধীনভাবে বসতেও পারে, নাও পারে, সেটা ডিপেন্ড করছে প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ ওর নামেই বোঝাচ্ছে স্বাধীনভাবে বসতে পারে না, ঠিক আছে। তো এবারে আমরা ক্লজের ক্লাসিফিকেশনে আসি। ক্লজ ক প্রকারের, দেখো এই নিয়েও বিস্তর বিভেদ রয়েছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, বিভিন্ন টিচার বিভিন্ন রকমের বলে। তো আমি যেটা তোমাদের বলছি ভালো করে মন দিয়ে শোনো। ক্লজ মূলত তো দু প্রকারের আছে, ক্লজ মেইনলি দু প্রকারের আছে। কি কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে জানো তোমরা, স্বাধীন বাক্যাংশ। ডেফিনেশনই সব কিছু আমি বলে থাকি। তো স্বাধীন
এই কথাটার মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে এই স্বাধীনভাবে বাক্য গঠন করতে পারে বা বাক্য বসতে পারে। আর ডিপেন্ডেন্ট কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ডিপেন্ড করে থাকে কার উপরে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে। ঠিক আছে, এই দুটো ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর এই ইন্ডিপেন্ডেন্টের আরও দুটো নাম আছে, প্রিন্সিপাল ক্লজও বলে বা মেইন ক্লজও বলে। আর ডিপেন্ডেন্টের আরও একটি নাম আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, SUBORDINATE, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই দুটো নাম আছে। আমি এটাও বলে থাকি এই দুটো ক্লজ ছাড়াও আরও একটি ক্লজ আছে। তো তোমরা যদি জিজ্ঞেস করা হয় যে ক্লজ ক প্রকারের, তোমরা এই দু প্রকারের বলতে পারো, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। কেন বলতে পারো সেটা আমি পরে বলছি। আর আরও একটি বলতে পারো কি, 3 প্রকারের ক্লজ আছে। কি কি? ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কোঅর্ডিনেট বা প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। ঠিক আছে, এই 3 প্রকারেরও বলা যায়, এটাও কিছু ভুল নেই। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুটো বললেও কেন ভুল নেই সেটা আমি তোমাদের এক্ষুনি বললেই তোমরা বুঝতে পারবে। আর কোঅর্ডিনেট ক্লজটাও এর সাথে জুড়লে সেটাও কিছু ভুল নেই, সেটাও তোমরা ক্লাসটা শেষের যত দিকে যাবে তত তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্ট অবলিক বা স্ল্যাশ দিয়ে প্রিন্সিপাল অবলিক দিয়ে মেইন, মানে সব মুখ্য বাক্যাংশ, এটার নাম প্রধান বাক্যাংশ, এটার নাম স্বাধীন বাক্যাংশ। বাংলায় মানে নামটা আলাদা কিন্তু মানে তো সবই একই, বোঝা গেল? জাস্ট আলাদা আলাদা নাম। তারপরে এই আলাদা আলাদা নাম নিয়ে অনেকে ভয় পেয়ে যায়, এত কিছু বাবা, আরে কিছুই না, এগুলো সব এক, সবই এক, শুধু ভিন্ন ভিন্ন নাম। ঠিক আছে, তারপর একটা দেখো, এটারও দুটো নাম আছে, ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট। ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট। ডিপেন্ডেন্ট মানে নির্ভর করে যেটা, স্বাধীন নয়। সাবঅর্ডিনেট মানেও অপ্রধান বা গৌণ বাক্যাংশ। ঠিক আছে, অপ্রধান, প্রধান নয়, প্রধান তো এই। ঠিক আছে, এবার এই ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজের আবার 3টে ভাগ আছে। আমি যেহেতু ক্লাসিফিকেশনটা তোমাদের শ্রেণীবিভাগটা আগে বোঝাচ্ছি, সেই জন্য আগে এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ঘাবড়াবে না বা চাপ বেশি নেবে না। ঠিক আছে, এখন আমি এইগুলোর আবার আলাদা ক্লাস নেব, এক এক করে ক্লজের সিরিজ চালাবো আমি। এই ডিপেন্ডেন্ট ক্লজ 3 ভাগে বিভক্ত, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তোমাদের আমি ফ্রেজ ক্লজের ক্লাসে পড়িয়েছিলাম যে একটা বাক্যের মধ্যেই ফ্রেজ বা ক্লজ থাকতে পারে, ফ্রেজ আর ক্লজ আলাদা কোথাও নয়। ঠিক সেভাবে আমি একটা ক্লজের ক্লাস করাচ্ছি। তো একটা বাক্যের মধ্যে তো একটা ক্লজ থাকে, একটা তো মিনিমাম থাকেই, একের অধিক থাকতে পারে। তো একটা ক্লজ একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে, যদি নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ক্লজ বলবো, নাউনের ধর্ম থাকে, মানে সাবজেক্ট অবজেক্টের ধর্ম থাকে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার ওই বাক্যের অন্য আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। এরকম যদি ক্লজ হয়, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ফাইনাইট ভার্ব আসে, সেটাকে আমরা ক্লজ বলবো। কি ক্লজ বলবো? অ্যাডভার্ব ক্লজ বলবো, যদি অ্যাডভার্বের ধর্ম থাকে। বুঝতে পারলাম? কিচ্ছু নেই এগুলো নিয়ে আমি ডিটেলস ক্লাস নেব। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে হবে, বিবিধ ব্যবহার দিয়ে তোমাদের দেখিয়ে দেবো সমস্ত উদাহরণের মাধ্যমে। তো আপাতত আজকে জানো যে ক্লজ 2 প্রকারের আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের কোনো ভাগ নেই, ডিপেন্ডেন্টের 3টে ভাগ আছে, বা সাবঅর্ডিনেটের 3টে ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ব্যাস, এইটুকু জানতে। আরেকটা তোমাদের বললাম যে আমি যে আরও একটি ক্লজ আছে, অর্থাৎ তোমরা 3 প্রকারের ক্লজ এটাও বলতে পারো, এটাও কিছু ভুল নেই। 2 প্রকারের ক্লজও বলতে পারো, সেটা এক অ্যাঙ্গেলে বলা হচ্ছে, আবার 3 প্রকারেরও বলতে পারো। এই কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা এবার আমি তোমাদের বলি যে কোঅর্ডিনেট ক্লজটা কেন আমি এটাকে মানে কেন বলছি যে 2টো ক্লজ বললেই হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। কেন আমি বলছি যে কোঅর্ডিনেট ক্লজটা না বললেও হবে, তার কারণ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ আলাদা কিছু নয়। কোঅর্ডিনেট ক্লজ ওই ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্টকে নিয়ে হয়, অথবা দুটো সাবঅর্ডিনেটকে নিয়ে হয়। কি বললাম? হয় দুটো ইন্ডিপেন্ডেন্টকে নিয়ে হয়, কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্টকে নিয়ে কোঅর্ডিনেট ক্লজ হয়, অথবা দুটো ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়ে হয়। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই দুইয়ের মধ্যে এককে নিয়েই কাজ, এই দুইকে নিয়েই কাজ হয়, হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট নাহলে দুটো ডিপেন্ডেন্ট। ওই জন্যই এটাকে আলাদাভাবে মানে না বললেও চলবে প্রাথমিক পর্যায়ে। দুটো ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা বললেও চলবে। আর তোমরা যদি বলতে চাও 3 প্রকারের, সেইভাবেও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই।
যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, ঠিক আছে, ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কোঅর্ডিনেট কেন বলছি সেটাও বুঝিয়ে দেবো উদাহরণ সহকারে সব, হ্যাঁ, একটু ধৈর্য রাখো। এবার তোমাদের কি বললাম যে এই যে ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হবে বা দুটো ইন্ডিপেন্ডেন্ট হোক বা দুটো ডিপেন্ডেন্ট হোক, যাই হোক না কেন, এই ক্লজগুলো জোড়ার জন্য কি দরকার? একটা পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন দরকার, ঠিক আছে। তো এইবারে আমরা ডান দিকে আসবো। ডান দিকে দেখো আমি কি লিখেছি, একসাথে আমি ক্লজের সাথে তোমাদের বাক্য শিখিয়ে দেবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অনেক স্টুডেন্টস এইখানটাও বেশ ভীতি অনুভব করে, এর থেকে পালাতে চায় সিম্পল কম্পাউন্ড থেকে, কিন্তু না, শিখেই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। ভালো করে সেন্টেন্স কি লিখেছি? গঠন অনুসারে। মনে করে রাখবে সেন্টেন্স কাকে বলে, তো বললামই তোমাদের, জানোই তোমরা, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা কমপ্লিট মিনিং থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে সাবজেক্ট ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে, ঠিক আছে, টেন্সের গঠনে থাকতে হবে। তো এই সেন্টেন্স তোমাদের শিখিয়েছিলাম বেসিক যে 5 প্রকারের, সেটা কিন্তু বলেছিলাম আমি অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ, ঠিক আছে। কিন্তু আজকে যেটা তোমাদের এই ক্লজের সাথে যেটা দরকার লিঙ্ক করে পড়ানো, সেটা হচ্ছে 3 প্রকারের সেন্টেন্স। সেটা সেন্টেন্সের আর একটা ক্লাসিফিকেশান। কীরকমভাবে আসে? ওটা গঠন অনুসারে আসে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আগেরটা ছিল অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের ছিল। এটা গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বাক্য 3 প্রকারের। সেন্টেন্সেস আর অফ 3 কাইন্ডস। কী কী? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলের বাংলা কি? সরল বাক্য। কমপ্লেক্সের বাংলা কি? জটিল বাক্য। কম্পাউন্ডের বাংলা কি? যৌগিক বাক্য। এই বাংলাগুলো আমি জায়গার অভাবে লিখতে পারিনি, তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। আর এইগুলোও লিখে নিতে পারো। ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল, এগুলো বললাম। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন, প্রিন্সিপাল মুখ্য, মেইন হচ্ছে প্রধান, সবই একই কিন্তু আলটিমেটলি। ডিপেন্ডেন্ট হচ্ছে পরাধীন বলতে পারো, স্বাধীন নয়, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট হচ্ছে গৌণ বা অপ্রধান, ঠিক আছে। এইগুলো বাংলাগুলো তোমরা লিখে নিতে পারো। আর কোঅর্ডিনেটের বাংলাটা আমি যখন বোঝাবো তখন বলবো, ঠিক আছে, কারণ এটা একটু বড় হবে। তো তোমরা এবারে কত সহজে শিখবে ভাবতে পারবে না যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে তোমাদের মধ্যে একটা ভীতি আছে, সেটা কত সহজেই দূর হয়ে যাবে ক্লজ শিখে। আলাদা কিচ্ছু না। আরে সেন্টেন্স তো ক্লজ দিয়েই তৈরি হয়। আমি প্রথমে বললাম সেন্টেন্স কি দিয়ে তৈরি হয়? ক্লজ দিয়ে তৈরি হয় কি না? মিনিমাম একটা ক্লজ থাকে। একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব, এটা মাথায় রাখবে। একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে একের অধিক যদি ক্লজ থাকতে পারে, তো একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর একটা সেন্টেন্সে যত ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ। বুঝতে পারলাম? তো এবারে সিম্পল সেন্টেন্সে আসি। সিম্পল সেন্টেন্স কী জিনিস? এটা তো বিস্তারিত ক্লাস, আলাদা ক্লাস আমি নেব, কিন্তু ক্লজের সাথে লিঙ্ক করে যখন পড়াচ্ছি অবশ্যই সেটাও তোমাদের বলেই দেবো, অনেকাংশেই, অনেকটাই তোমাদের বলেই দেবো যে সিম্পল সেন্টেন্স কী জিনিস। একটা ফাইনাইট ভার্ব থাকবে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? এ সিম্পল সেন্টেন্স কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর একটা ফাইনাইট ভার্ব মানে তো একটাই ক্লজ। একটু আগে তোমাদের বললাম, বুঝতে পারলাম? সেটাই আমি এখানে লিখেছি, সিম্পল ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ব্যাস, আর কিচ্ছু নেই। একটাই স্বাধীন বাক্যাংশ, যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো যেটা তোমাদের বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? স্বাধীন বাক্যাংশ যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তো সেইটাই সিম্পল সেন্টেন্স, আলাদা কিছু নয়। সিম্পল সেন্টেন্স কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে হয়, ঠিক আছে। আর একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব। তোমরা বলবে স্যার ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে সিম্পল সেন্টেন্স হয় না? প্রশ্ন থাকতে পারে। এটাও তো একটা ক্লজ, কিন্তু মনে রাখবে না, ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে হয় না। এটা নামেই বোঝাচ্ছে। ডিপেন্ডেন্ট মানে কি? অন্যের উপরে ডিপেন্ড করে থাকে। তো যে স্বাধীন নয়, অন্যের উপরে ডিপেন্ড করে থাকে, সে কি করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে? আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না হলে সে কি করে সিম্পল সেন্টেন্স হবে? ডিপেন্ডেন্ট ক্লজও ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব ক্লজ মানেই ফাইনাইট ভার্ব আছে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ সেটা কিন্তু কখনোই একটা বাক্য যেহেতু তৈরি করতে পারে না, ওকে তাহলে এটা তো একটা বাক্য, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, তাহলে ওকে বাক্য বলবো কী করে? ডিপেন্ডেন্ট ক্লজ নিজেই স্বাধীন নয়, ও পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভরশীল। তাহলে যে নিজেই স্বাধীন নয়, যে একা নিজে স্বাধীনভাবে বসতে পারে না একটা বাক্যে, মানে একটা বাক্য তৈরি করতে পারে না, তাকে আবার আর একটা বাক্য কী বলবো? সরল বাক্য কী করে বলবো? বুঝতে পারলাম? কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু স্বাধীন, এ স্বাধীনভাবে বাক্য তৈরি করতে পারে এবং এর একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সেই হেতু এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স।
কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। আগে এইসব লেখা পড়ার আগে, লেখাগুলো বলার আগে আমার কাছে আগে শুনে নাও, বুঝে নাও, ঠিক আছে? কিচ্ছু না, ঘাবড়াবে না। কমপ্লেক্স সেন্টেন্সে মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে মনে রাখবে মিনিমাম দুটো ক্লজ হবে, কমপক্ষে দুটো ক্লজ হবে। কী বললাম? জটিল বাক্যে মানে কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটো ক্লজ হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। কী বললাম? একটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার স্যার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার কটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কটা ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ আপনি বললেন সেন্টেন্স মানেই সেখানে একের অধিক ক্লজ থাকতে পারে। ভেরি গুড কোশ্চেন। মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কমপ্লেক্স সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে বা একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, একের অধিক কোনোভাবে না। বোঝা গেল? যদি একের অধিক থাকে সে আর কমপ্লেক্স সেন্টেন্স হবে না, সে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, সেটা পরে আসছি। কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কী বা বৈশিষ্ট্য কী? এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই হবে। সাবঅর্ডিনেট ক্লজ একটা, কমপক্ষে একের অধিক হতে পারে। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ একটাই হবে আর সাবঅর্ডিনেট ক্লজ একের অধিক হতে পারে, একও হতে পারে, মিনিমাম একটা হবে, কমপক্ষে একটা। একটা তো হবে, নাহলে তো দুটো ক্লজ জয়েন হবে না, তাই না? দুটো ক্লজ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কী বলছি? ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? এবার এই ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ একটাই হবে আর ডিপেন্ডেন্ট ক্লজ এক বা একের অধিক, কমপক্ষে একটা হবে, ঠিক আছে? এইবারে এই যে দুটো ক্লজ, এই দুটো ক্লজ জয়েন করার জন্য কিছু তো দরকার। তো জয়েন করার জন্য কি দরকার হয়? কনজাংশনের দরকার হয়। এবার মনে রেখে দেবে, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে জয়েন করার জন্য এক প্রকারের কনজাংশন দরকার হয়, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন বললাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেট ক্লজটা মনে রাখবে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, মানে ওকে নিয়েই হয়। সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে নিয়েই ক্লজটা শেষ হয়, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের পরিচয় হচ্ছে লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে, যেখানে বাক্যাংশটা শেষ হচ্ছে। মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনকে বাদ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হবে না। কি করে, কিভাবে, সব উদাহরণ আমি দেখাবো যখন, তখন তোমাদের সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো বোঝাতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস? একটাই প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে আর এক বা একের অধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? সব আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নিয়েছো হয়তো, অত না লিখলে অবশ্যই লিখে নেবে। দেখো, অনেক কনজাংশন আছে, কনজাংশন প্রচুর আছে, অত ঘাবড়াবে না। যেগুলো খুব দরকার, পরীক্ষায় কাজে লাগে, যেগুলো জানা দরকার, আমি সেইগুলোই লিখেওছি, তোমাদের মুখেও বলছি। কয়েকটা আগে খুব ইম্পর্টেন্ট, মুখে বলছি। সমস্ত WH ওয়ার্ডস, WH ওয়ার্ডস সবাই জানো, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোম, হুজ, এগুলো সব আছে, হাউ, ঠিক আছে? সব WH ওয়ার্ডস, এগুলো বোঝা গেল। WH ওয়ার্ডসের সাথে সবার আশা করি পরিচিত আছে। আর WH ওয়ার্ডসের উপরেও আমি আলাদা ক্লাস নেব তোমাদের, এর বিবিধ ব্যবহারের উপরে। তো যাই হোক, WH ওয়ার্ডসগুলো জানো। এই WH ওয়ার্ডস লিঙ্কার হিসাবে ব্যবহৃত হতে পারে। লিঙ্কার মানে লিঙ্ক করা, লিঙ্ক, যোগ সাধন করে, অর্থাৎ কনজাংশন হিসাবে ব্যবহৃত হতে পারে। আর কি কি? দ্যাট আছে, বিকজ আছে, বিকজ মানে কারণ, দ্যাট মানে জানো তোমরা যেটা বা যে। সো ডট ডট দ্যাট আছে, ফল বোঝায়, বা সো দ্যাট আছে মানে যাতে, পারপাস বোঝায়। এগুলো সব অ্যাডভার্ব ক্লজে আমি বিস্তারিত শেখাবো তোমাদের। অ্যাজ আছে, অ্যাজের অনেক মানে হয়, অ্যাজ মানে যখনও হয়, যেহেতুও হয়, ঠিক আছে? আনলেস আছে, ইফ আছে, ইফ মানে যদি, আনলেস মানে যদি না। এই কয়েকটা মনে রাখবে। WH ওয়ার্ডস দ্যাট, বিকজ, অ্যাজ, ইফ, দো, ইম্পর্টেন্ট, দো, অলদো, এগুলো মানে হচ্ছে যদিও। দো অথবা অলদো একই জিনিস, মানে যদিও, ঠিক আছে? তো এই কটা মনে রাখবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো খুবই কাজে লাগে তোমার এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করবো আরেকবার বলি, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে, বা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে। এবার বলে, স্যার কটা ইন্ডিপেন্ডেন্ট, কটা ডিপেন্ডেন্ট? একটা ইন্ডিপেন্ডেন্ট, এক বা একের অধিক ডিপেন্ডেন্ট, কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু একটাই হবে, নাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে না। সেটাই আমি এখানে লিখেছি। দেখো, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ।
একটা স্বাধীন বাক্যাংশ আর অন্তত পক্ষে অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, অন্তত পক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একের অধিক হতে পারে। বুঝতে পারলেন? জয়েন্ট বাই, এই যে দুটো ক্লজ ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, জয়েন্ট বাই যুক্ত হয় সাবঅর্ডিনেটিং কনজাংশনস। সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো দিয়ে যুক্ত হয়। কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন? এগুলো লিখে দিয়েছি দেখো, অল WH ওয়ার্ডস। আমি ওটা নামে নামে লিখলাম না, মুখে বলে দিলাম, তোমরা জানো সবাই। হু, হুইচ, হোয়ার, হোয়েন, হুজ, হাউ, হুম, ঠিক আছে? এগুলো সব WH ওয়ার্ডস আছে। দ্যাট, দো মানে যদিও, বিকজ কারণ, সো ডট ডট দ্যাট মানে কোনো কিছু ফলে কোনো কিছু হয়, সো দ্যাট এটা পারপাস উদ্দেশ্য বোঝায়, যাতে এটা বাংলায় মানে হয় যাতে। এর ব্যবহার করাবো, সবই করাবো ডিটেলসে, যখন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ করাবো তখন এগুলোর বিস্তারিত ব্যবহার তোমাদের দেখাবো। দো যদিও, ইফ যদি, অ্যাজ বললাম অ্যাজের অনেক মানে হয়, যখন হয়, যেহেতু হয়, যেমন হয়, অনেক মানে হয়। সিন্স মানে যেহেতু হয় বা কোনো সময় থেকেও বোঝায়। সিন্স দেখো একটা কনজাংশন কিন্তু এখানে, সিন্স আবার প্রিপোজিশনও হয়। একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, সেগুলো জানতে হবে, ডিকশনারি ভালো ঘাটতে হবে। আনলেস, আনলেস মানে যদি না। আনটিল মানে যতক্ষণ না। লেস্ট মানে পাশে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, আসে না তা না। লেস্ট মানে পাশে, বাংলায় মানে এটা হয়। সেটার ব্যবহার যখন দেখাবো তখন পুরো ক্লিয়ার করে দেবো। তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের কমপ্লেক্সের ইয়ে। বুঝতে পারলাম, যেটা মুখে বললাম সেটাই লেখা আছে। এরপরে চলো কম্পাউন্ড। কম্পাউন্ড কী জিনিস? কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। ঘাবড়াবে না, একদম একদম ইজি ওয়েতে আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। সিম্পল সেন্টেন্স কী জিনিস? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোনো ক্লজ থাকবে না, একটাই ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, মানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। একটা ক্লজ মানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স, একটাই প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বললাম, আর তার সাথে জয়েন হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় কি? আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। মিনিমাম একটা, কমপক্ষে একটা, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। বুঝতে পারলাম? তাহলে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল নিয়ে যুক্ত হলে তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। ঠিক আছে? বুঝতে পারলাম সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি বলে দিলাম। এবার কম্পাউন্ড কি জিনিস? যৌগিক বাক্য। মিনিমাম দুটো প্রিন্সিপাল ক্লজ, কি বললাম? মিনিমাম কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার হয়েছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, তার সাথে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, তখন তো কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু একটা বাক্যে যদি তুমি একের অধিক প্রিন্সিপাল ক্লজ দেখো না, বা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো না, তাহলেই বুঝে যাবে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য মনে রাখবে কমপক্ষে দুটো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে? কিন্তু এইগুলো স্যার যুক্ত হবে কি দিয়ে? ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কি না? সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করার জন্যই কাজে লাগে। ঠিক আছে? প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করার জন্যই সাবঅর্ডিনেটিং ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন তার ঠিক আগে যুক্ত হয়, ক্লজটার আগে যুক্ত হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। সেটাকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটেড ক্লজের সাথেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, ওর আগে বসে, ক্লজটার ঠিক আগে। মানে ক্লজটা থেকে, লিঙ্কার থেকে শুরু করে বললাম এখানে ক্লজটা শেষ হয়। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আবার এরকম না। এখানে দুটো ক্লজ, কমপক্ষে দুটো, কি বললাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ জয়েন তো করতে হবে, দুটো ক্লজকে তো জয়েন করতে হবে। কিন্তু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন না, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কনজাংশন এখানে তোমরা মেনলি দু প্রকারের আছে, তোমরা বুঝতে পারছো। দেখো এই ক্লজের ক্লাসে তোমাদের কত কিছু শিখিয়ে দিচ্ছি। ক্লজ কি, ক প্রকারের, তার সাথে সেন্টেন্সের কি সম্পর্ক, সেন্টেন্স যে তিন প্রকারের আছে গঠন অনুসারে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্লাস কনজাংশনও শিখছো। কনজাংশন মেনলি দু প্রকারের আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, আর কোঅর্ডিনেট ক্লজে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়। আর কোঅর্ডিনেটিং, এই যে কোঅর্ডিনেট ক্লজ আমি এখানেই লিখেছিলাম। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেট ক্লজ, আমি আসছি। কোঅর্ডিনেট ক্লজ কেন বলছি এইবারে বলি। কোঅর্ডিনেট ক্লজ কেন বলছি? ক্লজ তিন প্রকারেরও বলা যায় বললাম, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। আবার নাও এটাকে বলা যায়, মানে কোঅর্ডিনেট ক্লজে তার মানে না বললে এমন না যে এর অস্তিত্ব নেই, একে বলতে হবে। কিন্তু ক্লজ ক প্রকারের মেনলি তুমি বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। তার কারণ এইবারে তোমরা বুঝতে পারছো যে কম্পাউন্ড সেন্টেন্সে যৌগিক বাক্যে দুটো যে ক্লজ, দুটোই কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম? দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হচ্ছে কি দিয়ে? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে না, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। এবার তোমরা কনফিউশনের মধ্যে পড়বে, স্যার দুটো ক্লজে কোথায় সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবো, কোথায় কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবো, কী করে বুঝবো কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন? এগুলোর জন্য আমি সব লিখে দিয়েছি। বললাম যদি ক্লজের ঠিক আগে কোনো একটা ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আমি লিখে দিয়েছি এইগুলো যুক্ত দেখো, তাহলে বুঝবো এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি কোনো ক্লজের আগে কোনো একটা ক্লজ হয়েছে তার আগে বা দুটো ক্লজের মাঝখানে বলতে পারো যদি দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, তখনই বুঝবে কোঅর্ডিনেট ক্লজ। ব্যাস ফিনিশ। কী আছে এতে? এবার স্যার কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? একদম সহজভাবে বলে দিচ্ছি। এই জন্য জানতে হবে কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তবে তো তুমি আইডেন্টিফাই শনাক্ত করতে পারবে যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝে গেল? একদম ঘাবড়াবে না। কোঅর্ডিনেটিং কনজাংশন আমি মুখে মুখে বলে দিচ্ছি, লিখেও দিচ্ছি, তোমরা লিখে নেবে অবশ্যই। অ্যান্ড, বাট, অর এগুলো কে শোনেনি আমাকে বলো? তোমরা সবাই শুনেছো। অ্যান্ডের ব্যবহার কে জানে না? এবং বাট কিন্তু একটা কন্ট্রাস্ট বিপরীত ধর্মী বোঝালে হয়। অর কোনো একটা অপশান, তাই না? এটা অথবা ওটা বা এটা নচেত ওটা, অর অপশান থাকলে বোঝায়। ঠিক আছে? আরও আছে, সো আছে, এসো সো মানে তাই জন্য বোঝায় কোনো একটা ফল হিসাবে। দেয়ারফোর আছে, নট অনলি বাট অলসো আছে, আইদার অর আছে, নাইদার নর আছে। এরকম বেশ কিছু কনজাংশন আছে যেগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এইবার এটা বলে দিই তোমাদের আলাদা করে। কোঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র যে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করবে এমনটি নয়, দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও জয়েন করতে পারে। এইখানটা একটু একটু জটিল বলতে পারো, কিন্তু জটিল কিছু লাগবে না, একটু ধৈর্য সহকারে শোনো। কোঅর্ডিনেটিং কনজাংশন শুধুমাত্র দুটো মেইন ক্লজকে যুক্ত করে না, দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও যুক্ত করে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তখনই আমি বলতে পারবো যখন দুটো মেইন ক্লজকে যুক্ত করছে। যখন দুটো মেইন ক্লজকে যুক্ত করবে কোঅর্ডিনেটিং কনজাংশন, তখনই তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে। দুটো সাবঅর্ডিনেটিং ক্লজকে যদি যুক্ত করে, দুটো সাবঅর্ডিনেটিং ক্লজকে যদি যুক্ত করে না কোঅর্ডিনেটিং কনজাংশন, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে তার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তার জন্য তোমাকে দুটো প্রিন্সিপাল বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো রাখতেই হবে। মানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্রাইটেরিয়া বা কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবেই, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে। তোমার দরকার হলে আনতে পারো, নাও আনতে পারো। ঠিক আছে? বুঝতে পারলাম? এই জায়গাগুলো অনেকে গুলিয়ে ফেলে যে স্যার আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখছি, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ আছে, আবার দেখছি আবার অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, তাহলে কি স্যার ওটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো? এই জায়গাগুলোই স্টুডেন্টসদের অস্পষ্টতা থাকে, সব দূর হয়ে যাবে। কি বললাম? যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকে কোনো বাক্যে, সেটা 100% কমপ্লেক্স সেন্টেন্স, কোনো কথা হবে না। যদি কোনো বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে কি বললাম? ওটা 100% কমপ্লেক্স সেন্টেন্স। এবার সেখানে তো একের অধিক আমি বলেছি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, বলেছি কি না? এক বা একের অধিক, কমপক্ষে একটা অথবা একের অধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো তোমরা এবার আমাকে বলো, ওই যে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ দুটো যদি থাকে, তো সেইগুলো যুক্ত হবে কি দিয়ে? সেগুলো যুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সেও কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হতে পারে। এইবারে আমি কোঅর্ডিনেট ক্লজটা বোঝাই। হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ আর কিছুই না, কোঅর্ডিনেট মানে হচ্ছে সমান, মানে সমান গুরুত্ব সম্পন্ন। মানে দুটো ক্লজ একে অপরের কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কেউ কারোর থেকে কমতি নয়, দুটোই সমান গুরুত্বপূর্ণ, আর অফ ইকুয়াল র্যাঙ্ক। ঠিক আছে? সমান মর্যাদা রয়েছে, কেউ কারোর থেকে কমতি নয়। যেমনি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখি কি একটা প্রিন্সিপাল ক্লজ বসবে আর একটা তো সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে, একটা কমপক্ষে। তাহলে এখানে দুটো ক্লজ কি কোঅর্ডিনেট হলো? কোঅর্ডিনেট কাকে বলবো? যখন দুটো ক্লজ সমান গুরুত্বপূর্ণ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট তাদেরকে বলতে পারবো? বলো, নিজেদেরকে প্রশ্ন করো। বলতে পারবো না, কারণ ওখানে তো একটা আর একটার উপরে নির্ভরশীল। বোঝা গেল? কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে তোমরা কি দেখতে পাও? দুটো প্রিন্সিপাল ক্লজ না, কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ বলেছি না, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। আর দুটো কমপক্ষে প্রিন্সিপাল ক্লজ মানে কি? দুটোই সমান গুরুত্বপূর্ণ, দুটোই ইন্ডিপেন্ডেন্ট,
কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, মানে দুটো একে অপরের কোয়ার্ডিনেট কিনা, কোয়ার্ডিনেট, এইখানেই কোয়ার্ডিনেট ক্লজ, ব্যাস আলাদা কিচ্ছু নেই। কোয়ার্ডিনেট ক্লজ তাহলে কাকে বলে? যে দুটো ক্লজ সমান গুরুত্বপূর্ণ আর অফ ইকুয়াল ইম্পর্টেন্স, কোনো কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তো সেটা তো কম্পাউন্ড সেন্টেন্সেই দেখতে পাই। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সেই তো কোয়ার্ডিনেট ক্লজ থাকে, যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুটো প্রিন্সিপাল ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, ওই দুটো প্রিন্সিপাল ক্লজকেই কোয়ার্ডিনেট ক্লজ বলে, আর আলাদা কিচ্ছু নেই। আমি কেন কোয়ার্ডিনেট ক্লজটাকে আলাদা করে মানে আমি ক্লজের প্রকার ভেদে তোমাদের 3 প্রকারের বলতে পারো, কিন্তু নাও বলতে পারো, কেন বললাম এবারে বোঝাতে পারছি? কারণ কোয়ার্ডিনেট আলাদা কিছু কি, কোয়ার্ডিনেট তো হয় দুটো মেন ক্লজ বা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে হবে, মানে দুটি সমান গুরুত্বপূর্ণ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। অথবা আর একটা জেনে নাও, কনফিউশন হবে না, আমি উদাহরণ দেখিয়ে দেবো, অথবা দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও জয়েন করতে পারে কোয়ার্ডিনেটিং কনজাংশন। একটু আগে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দিচ্ছিলাম না, যে কমপ্লেক্স সেন্টেন্সেও কোয়ার্ডিনেটিং কনজাংশন থাকতে পারে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ তো থাকতেই পারে। তো বললাম কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট তো থাকবেই, তার সাথে আরও ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তো দুটো যদি ডিপেন্ডেন্ট হয় তখন জয়েন কী দিয়ে হবে? কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন হবে। তো দুটো ডিপেন্ডেন্ট ক্লজ কী দিয়ে যুক্ত করব? দুটো ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে না, সাবঅর্ডিনেট ক্লজটা তো সাবঅর্ডিনেটিং কনজাংশন সমেতই থাকে। তো ওই দুটো সাবঅর্ডিনেট ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটাকে বলে কোয়ার্ডিনেটিং কনজাংশন। তো ওই ক্ষেত্রে এই যে দুটো সাবঅর্ডিনেট ক্লজ বসলো, এই দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও আমরা কোয়ার্ডিনেট ক্লজ বলতে পারি কি না? কেন কোয়ার্ডিনেট বলবো? কারণ দুটোই তো সাবঅর্ডিনেট ক্লজ। দুটো সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? কেউ কারোর উপর নির্ভরশীল নয়, মানে দুটোই তো পরাধীন, কেউ স্বাধীন নয়, মানে দুটোই সমান গুরুত্বপূর্ণ, সমান র্যাঙ্কের। কাউকে বলতে পারবো না এ বেশি র্যাঙ্কের বা এ কম র্যাঙ্কের, কারণ সেটা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট দুটোর ক্ষেত্রে হয়, একে অপরের উপর নির্ভরশীল। দুটোই যদি সাবঅর্ডিনেট হয় তাহলে কি করে হবে? তাহলে দুটো সাবঅর্ডিনেট হলেও আমরা বলতে পারি কোয়ার্ডিনেট ক্লজ, মানে একে অপরের কোয়ার্ডিনেট, সমান গুরুত্বপূর্ণ। আর দুটো প্রিন্সিপাল ক্লজ হলেও বলতে পারি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত হয়, সাবঅর্ডিনেট দুটো ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, অথবা দুটো প্রিন্সিপাল ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, তখন আমরা বলতে পারি এটা কোয়ার্ডিনেট ক্লজ। তাহলে কোয়ার্ডিনেট ক্লজ কি বুঝলে? কোয়ার্ডিনেট ক্লজ দুটো সমান গুরুত্বপূর্ণ ক্লজ, হয় দুটো প্রিন্সিপাল ক্লজ অথবা দুটো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার কোয়ার্ডিনেট ক্লজ মানে কি তাহলে কম্পাউন্ড সেন্টেন্স? হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে কোয়ার্ডিনেট ক্লজই হয়। কেন কোয়ার্ডিনেট হয়? আরে বললাম তো যে কম্পাউন্ড সেন্টেন্সে তো দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবেই, শুধু দুটো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয় না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ তো স্বাধীনই নয়। দুটো যদি সাবঅর্ডিনেট ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করি তাহলে আলটিমেটলি বাক্য হবে না, কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া তো কোনো বাক্যই হয় না, বাক্যটা সম্পূর্ণই হবে না। বুঝতে পেরেছো? কোয়ার্ডিনেট তো হবে দুটো সাবঅর্ডিনেট ক্লজে, কিন্তু বাক্য যদি না হয় তাহলে যৌগিক বাক্য কী করে হবে? প্রিন্সিপাল ক্লজ তো থাকতেই হবে, আর প্রিন্সিপাল ক্লজ যদি রাখতে হয় তো সেই কম্পাউন্ড সেন্টেন্সে আমাকে দুটো প্রিন্সিপাল ক্লজ রাখতে হবে, মিনিমাম দুটো। মাথা ঢুকলো? তার সাথে তুমি এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ রাখো, মানা কে করে দিই, প্রয়োজন অনুসারে থাকতেই পারে। ক্লিয়ার হয়েছে? আর তাহলে আরেকটা কি শিখলে? কোয়ার্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে তো থাকছেই, ঠিক আছে, কোয়ার্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে তো থাকছেই, আর কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, কিন্তু মানে দুটো মেইন ক্লজ থাকবেই, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ওই যে দুটো মেইন ক্লজ থাকবেই। দুটো মেইন ক্লজ মানে কি? কোয়ার্ডিনেট, একে অপরের বললাম দুটোই সমান গুরুত্বপূর্ণ, এইখানে একে বলে কোয়ার্ডিনেট, ঠিক আছে। তাহলে কোয়ার্ডিনেট ক্লজ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তো হয়, কিন্তু এমনটি নয় যে কোয়ার্ডিনেট শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সেই থাকে, কোয়ার্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সেও থাকে। কারণ আমি বললাম যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা থাকবে, তার সাথে এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো যদি একের অধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেগুলো জয়েন করবো কি দিয়ে? সেগুলো জয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে হয় না, সেগুলো কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে হয়। আর তখন এই দুটো সাবঅর্ডিনেট ক্লজ যে যুক্ত হচ্ছে না, দুটো সাবঅর্ডিনেট ক্লজ যে কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত হচ্ছে, ওগুলো কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। আর দুটো সাবঅর্ডিনেট কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, দুটো সাবঅর্ডিনেট, তার মানে কি? কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুটোই সমান, তাই না, সমান র্যাঙ্কের, দুটোই তো সাবঅর্ডিনেট, তখনও ওই দুটোকে কোয়ার্ডিনেট বলতে পারবো। তাহলে কোয়ার্ডিনেট ক্লজ মেনলি প্রধানত তো কম্পাউন্ড সেন্টেন্সেই ব্যবহার হয়, আমরা জানি দুটো মেন ক্লজ, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সও ব্যবহার হতে পারে।
ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেট আলাদা কিছু নয়, ওই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ নিয়েই। হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, অথবা দুটো ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। ক্লিয়ার হয়েছে? আর কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী বলে দিলাম, অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফোর, ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিলাম যেগুলো পরীক্ষার প্রচুর কাজে আছে। তো সেগুলোই আমি এখানে লিখেছি, দেখো তোমরা। কম্পাউন্ড অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কমপ্লেক্সে একটা থেকে একটা ছিল, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একের অধিক হলেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কম্পাউন্ড, সেটাই আছে। কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমপক্ষে দুটো মানে দুইয়ের অধিকও হতে পারে। উইথ অর উইদাউট এনি সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, সাবঅর্ডিনেট ক্লজ সহ থাকতেও পারে, সাবঅর্ডিনেট ক্লজ উইদাউট মানে ছাড়াও থাকতে পারে। দরকার হলে রাখা হবে, না হলে রাখা হবে না। মানে সাবঅর্ডিনেট ক্লজ এমন নয় যে শুধু কমপ্লেক্স সেন্টেন্সেই বসে, কম্পাউন্ড সেন্টেন্সও থাকতে পারে, কিন্তু তার শর্ত কি, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ রাখো না, কেউ মানা করেনি, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কমপক্ষে সাবঅর্ডিনেট ক্লজ, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লজ কি তোমাদের বোঝালাম আমি, যে সমান গুরুত্বপূর্ণ, কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, ঠিক আছে? অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট অথবা দুটো ডিপেন্ডেন্ট, তখনই আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। যেহেতু কোঅর্ডিনেট ক্লজ এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টকে নিয়েই হচ্ছে, ওর জন্য এইটাকে আলাদা করে ক্লাসিফিকেশনের মধ্যে না বললেও হয়। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুই প্রকারের ক্লজ বললেও হয়, বলতেও পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা একটা ব্যবহার কোঅর্ডিনেট ক্লজ, যেটা তোমার এই দুটো ক্লজকে নিয়ে হয়, এটা আলাদা কিছু নয়, আলাদা কিছু নয়। এই ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টকে নিয়ে কীভাবে হয় বলে তো বললাম তো, দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে আর না হয় দুটো ডিপেন্ডেন্ট হবে। হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে, আর নাহলে দুটো ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো সেটা লিখেছি, দেখো, টু মেইন ক্লজেস অর টু সাব ক্লজেস, সাব শর্টে লিখেছি সাবঅর্ডিনেট ক্লজেস। যেটা বললাম তোমাদের, দুটো মেইন ক্লজ অথবা দুটো সাব ক্লজ। তবে এরকমও থাকতে পারে একটা বাক্যে, কম্পাউন্ড সেন্টেন্সে, যে দুটো মেইন ক্লজ তো থাকতেই হবে সেখানে, আরও দুটো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, সেও থাকতে পারে। এটা কমপক্ষে বলছি, ঠিক আছে? কমপক্ষে মানে মেনের কি হয়, দুটো হবে, নাহলে দুটো সাবঅর্ডিনেট হবে। এই দুটোও থাকতে পারে, ওই দুটোও থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখো কী লিখেছি, কোঅর্ডিনেটিং কনজাংশনস কী কী, দেখো ওই যেগুলো মুখে বললাম সেগুলোই সব রকম মোটামুটি লিখে দিয়েছি। অ্যান্ড, বাট, অর, সো। অ্যান্ড জানো, বাট, অর মানে জানো, সো মানে বললাম তাই জন্য, দেয়ারফর মানে তার ফলে, কোনো কিছু ফলে ব্যবহার করা হয়। আইদার অর মানে হয় এটা না ওটা, নাইদার নর বা নেদার নরও বলে, না এটা না ওটা, জানো। এগুলো অল্টারনেটিভ কনজাংশনেরও বিস্তারিত ক্লাস আমি নেবো সবই আস্তে আস্তে এক এক করে। ফর, এখানে দেখো, ফর একটা প্রিপোজিশন হয়, এখানে প্রিপোজিশন নয়, এটা ফর আবার কনজাংশনও আছে। রিলেটিভ কনজাংশন, ঘাবড়ানো কিছু নেই, সবই শেখাবো। নট অনলি বাট অলসো, এটাও আছে। এগুলোকে কোরিলেটিভও বলে, কোরিলেটিভের উপরেও আমি আলাদা ক্লাস নেব। আদারওয়াইজ মানে অন্যথায়, এটাও একটা অপশান বোঝাচ্ছে, অরের মতো, ঠিক আছে? অরের মতো নচে, নর্থক একটা নর, এনো আর নর, এটাও একটা এই কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তো বলো এবারে তোমরা, ক্লজ সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট হলো কি না? ক্লজ কি, ক্লজ ক প্রকারের, তোমরা তিন প্রকারেরও বলতে পারো, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, বা দু প্রকারেরও কেন বলতে পারো সেটাও বোঝালাম। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, কারণ কোঅর্ডিনেটটা তো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টকে নিয়েই হয়, ঠিক আছে? এমনটি নয় যে কোঅর্ডিনেট আলাদা কোনো বাক্য তৈরি করছে, হ্যাঁ করছে কম্পাউন্ড সেন্টেন্স, সেটা কমপ্লেক্স সেন্টেন্সেও ব্যবহৃত হতে পারে। আমি উদাহরণ সহকারে এক্ষুনি দেখাবো তোমাদের, বোঝা গেল? সেই যেহেতু ওটাকে তিনটে প্রকারভেদের মধ্যে না বললেও চলে, বলতেও পারো, কোনো অসুবিধা নেই, বলে দিলাম। হ্যাঁ, আর এই ক্লজগুলো কিভাবে গঠন অনুসারে যে তিন প্রকারের বাক্য তোমাদের পরীক্ষায় আসে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার সাথে লিঙ্ক করতে হয়, আশা করি বোঝাতে পারলাম। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সিম্পল সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে যুক্ত হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কী কী সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে দিলাম। সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যুক্ত হয় যে ক্লজটা, সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজ কমপক্ষে একটা হবে, একের অধিক হতে পারে। প্রিন্সিপাল ক্লজ একটা হবে, তার সাথে যখন যুক্ত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য তৈরি করছে। দুটো মিনিমাম, কমপক্ষে দুটো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। সেখানে সাবঅর্ডিনেট ক্লজ আসতে পারে, এক বা একের অধিক থাকতে পারে, ঠিক
ঠিক আছে। কোঅর্ডিনেট কী জিনিস বোঝাতে পারলাম, সমান গুরুত্বপূর্ণ। হয় দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, অথবা দুটো সাব ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। এইবারে আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা এই যে ক্লজগুলো কীভাবে প্রিন্সিপাল সাবঅর্ডিনেটের সাথে যুক্ত হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স দুটো প্রিন্সিপাল ক্লজ দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, এই সমস্ত উদাহরণ আমি তোমাদের লিখে দেখাবো। জলের মতো পরিষ্কার হয়ে যাবে, অবশ্যই লিখে নেবে সেগুলো। তার আগে এইটা যদি না লিখে থাকো, এটা কত গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যারা এখনও লেখোনি তারা, এটা আমি সরে যাচ্ছি, অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে ধৈর্য সহকারে লিখে নেবে। পিক্সেলটা একটু বাড়িয়ে নিতে পারো যদি লেখাটা বোঝা না যায়, কারণ অনেক একটু ভিজিভিজি হয়ে গেছে বোর্ডটা ছোটো বলে। আর অথবা তোমরা স্ক্রিনশটও করে পরে লিখে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো চলো এবার আমি একটু মুছবো, কারণ মুছে তোমাদের আমি এবার একটু পরিষ্কার করতে হবে বোর্ডটা, করে তোমাদের আমি এক্সাম্পল তুলে ধরবো এই সমস্ত কিছুর উপরে। তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে ক্লজের একদম বেসিক জিনিস। তাই পুরো তোমাদের ক্লজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্বন্ধে অনেক ধারণা স্পষ্ট হয়ে যাবে। বিশেষ করে ক্লজ সম্বন্ধে তো ধারণা স্পষ্ট হবেই, ঠিক আছে। দেখো এবারে আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো কোনটা কোন ক্লজ, কোন ক্লজটা কীভাবে কাজ করছে। যেরকম আমি তোমাদের আগের বারে বোঝালাম, সেটা সত্যিই কি ওরকমভাবে কাজ করছে, ওই বৈশিষ্ট্যগুলি কি আছে যেরকম একটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকা উচিত, বা যেরকম কম্পাউন্ড সেন্টেন্সে থাকা উচিত, বা ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যা যা বৈশিষ্ট্য বলেছি সেটা এবারে প্রমাণ তোমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো প্রথম যে বাক্যটা আমি লিখেছি, দেখো মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট। দেখো কি লিখেছি, মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট। এটা একটা বাক্য কিনা, এই বাক্য, এটা কেন বাক্য বলবো তার কারণ এখানে একটা সাবজেক্ট আছে, মাই ফ্রেন্ড দেখতে পাচ্ছি সাবজেক্ট, এখানে একটা ভার্ব আছে, কি ভার্ব, ফাইনাইট ভার্ব অবশ্যই, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে অতিরিক্ত অংশ একটা অ্যাডজেক্টিভ আছে ইন্টেলিজেন্ট, ঠিক আছে। যে আমার বন্ধু হলো বুদ্ধিমান, এটা একটা কমপ্লিট থট দিচ্ছে কিনা, যে আমার বন্ধু হলো বুদ্ধিমান, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন আছে, এবং গ্রুপ অফ ওয়ার্ড শব্দের গুচ্ছ, সব কিছু ফুলফিল করছে, ওই জন্য এটাকে সেন্টেন্স বলতে পারবো। কিন্তু তোমাদের কি শিখেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, যে ক্লজটা স্বাধীন, কারুর সাহায্য লাগে না, স্বাধীনভাবে বসতে পারে, এবং যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, কারণ ক্লজেও তো একটা ফাইনাইট ভার্ব থাকে, ক্লজও তো একটা বাক্যেরই ছোট অংশ বা ছোট বাক্য বলতে পারো, সেটাও তো বাক্যের মতনই কাজ করে, তাই না। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে তো পুরোপুরি স্বাধীন, কোনো কারুর উপরে নির্ভরশীল না। তাহলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো কি না, আমি শর্টে এখানে লিখছি পাশে আইসি, ঠিক আছে। আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো না, এটা আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো। কারুর উপরে নির্ভরশীল কি এই বাক্যটা, কারুর উপরে নির্ভরশীল না, ওই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতেই পারি। আর আমি একটু আগে তোমাদের বোঝালাম যে শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটাকে কোন বাক্য বলে, সিম্পল সেন্টেন্স বলে কিনা। তাহলে আমি এটা বলতে পারি, এটা সিম্পল, ঠিক আছে। এই যে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কারণ একটাই ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স কাকে বলে, যেখানে একটাই টেন্সে গঠনের ভাব থাকে, সেটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে থাকে, তাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে এটাকে বলতে পারি। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে সিম্পল সেন্টেন্স হয়। ক্লিয়ার হয়েছে। নেক্সট বাক্যটা দেখো, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ ইন্টেলিজেন্ট। ওই একই বাক্যটাকে আমি ভেঙেছি, একটু বড় করেছি। তোমাদের বুঝিয়েছিলাম না যে ক্লজ কাকে বলে। ক্লজ দু প্রকারের মেনলি তো বলেইছি, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ক্লজ একটা বড় বাক্যের একটা সাধারণত অংশ, ঠিক আছে। একটা বড় বাক্যেরই সাধারণত একটা ছোট ইউনিট বলে, যেটার একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে। তো এখানে দেখো, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ ইন্টেলিজেন্ট, এই বাক্যটাকে আমি ভেঙেছি, একটু বাড়িয়েছি, যে সে হয় আমার বন্ধু। এই যে মাই ফ্রেন্ডটাকে ভেঙে আমি এটা একটা ক্লজ করেছি, হি ইজ মাই ফ্রেন্ড, সাবজেক্ট হি করেছি, ঠিক আছে। কারণ মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট, আমার বন্ধু কোনো কেউ হবে, ওর জন্য সাবজেক্ট হিসাবে সে এনেছি, হি, তারপরে ভার্ব একটা ফাইনাইট ভার্ব এনেছি, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। হু ইজ ইন্টেলিজেন্ট, যে হয় বুদ্ধিমান, সেটাই তো বলবো, যে সে হয় আমার বন্ধু, যে হয় বুদ্ধিমান। তাহলে এটা একটা ক্লজ, আবার এটাও একটা ক্লজ কিনা, হু ইজ ইন্টেলিজেন্ট, কারণ এখানেও তো এই হুটা যে বলতে এখানে ফ্রেন্ড নাউনটাকে বোঝাচ্ছে,
অ্যাডজেক্টিভের ধর্ম আছে, এটা ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ, পরে এগুলো তোমরা ক্লজের ডিটেলসে শিখবে। সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ বলেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো সেই অ্যাডজেক্টিভ ক্লজের এটা একটা উদাহরণ, সেগুলো ডিটেলসে তোমরা শিখবে পরে। তো যাই হোক, এই হুটাকে রিলেটিভ প্রোনাউনও বলা যায়, যেহেতু দুটো ক্লজকে জয়েন করছে এটাকে কনজাংশন বলো, কোনো অসুবিধা নেই। তো এটা একটা সাবজেক্টের উপর কাজ করছে, এটা একটা ফাইনাইট ভার্ব, বাকি অংশ তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ কিনা, কারণ ক্লজ সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবেই। এই বাক্যাংশটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে, এই বাক্যাংশটার মধ্যেও ফাইনাইট ভার্ব আছে। এই দুটোকে আলাদা করলাম কি করে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। ওই জন্য বলেছিলাম সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আইডেন্টিফাই করতে হবে। বলে দিয়েছি অলরেডি অনেকবার যে অল WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, ইফ, দো, মনে রাখতে হবে। হ্যাঁ, লিখে তো নিয়েছই আশা করি। তো অল WH ওয়ার্ডস মধ্যে হুও পড়ে। আর সাবঅর্ডিনেট ক্লজ কি বলেছিলাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ হয় না। ঠিক আছে, মনে রাখবে যে ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে না, সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। ওর ঠিক আগে থাকে, ক্লজটা ঠিক আগে থাকে। কোথায় থাকে? ঠিক আগে। যে ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাবে সেটাই বুঝে নেবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ নিশ্চিত। তাহলে এটা একটা ক্লজ, এই ক্লজটার আগে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি না, তার মানে এইখান থেকে শুরু করে এইটা সাবঅর্ডিনেট ক্লজ। আরও একটা বুদ্ধি বলে দিচ্ছি, লিঙ্কার থেকে, কোন লিঙ্কার? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেটিং লিঙ্কার বা কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজটা কেন বলছি? বাক্যটাও তো শেষ হচ্ছে কেন ক্লজ বলছি? কারণ সব ক্ষেত্রে যে বাক্য শেষ হবে এমনটি নয়, বাক্যের মাঝখানেও সাবঅর্ডিনেট ক্লজ শেষ হতে পারে। তারও উদাহরণ আছে, সেগুলো পরে তো দেবোই আমি উদাহরণ, যখন ডিটেলসে করাবো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ তখন দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই ক্লজটা দেখো, আমি যদি এইটা বাদ দিই, হু ইজ, ধরো হু ইজ ইন্টেলিজেন্ট, এটা নেই, ধরো হু ইজ ইন্টেলিজেন্ট এটা নেই, তাহলে আমরা কি বলবো? হি ইজ মাই ফ্রেন্ড। এইটা হি ইজ মাই ফ্রেন্ড, এইটা দেখো সম্পূর্ণ অর্থ একটা প্রকাশ করছে কিনা? হি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা? এবং এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্ব কম্বিনেশন আছে, তাই না? সুতরাং যে ক্লজটা, যে বাক্যাংশটা সম্পূর্ণ অর্থ প্রায় প্রকাশ করছে এবং কোনো কারোর উপরে নির্ভরশীল নয়, কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে তার আগে, আমি বলেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লজটার ঠিক আগে থাকে, সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এই ক্লজটার আগে আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু বাক্যের মাঝখানেও থাকতে পারে, বাক্যের সামনেও একদম শুরুতেও থাকতে পারে, বা যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, তো যেখানেই থাকুক না কেন ক্লজটার আগে যেখান থেকে শুরু হবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি আর একটা যেটা ক্লজ থাকবে যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে না, সেটাই হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা মানের দিক দিয়েও তোমাদের বুঝিয়ে দিলাম, এই কারোর উপর নির্ভরশীল নয়, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং এর তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই ধর্ম রয়েছে, প্রিন্সিপাল ক্লজেরই ধর্ম রয়েছে, বা মেইন ক্লজেরই ধর্ম রয়েছে, অর্থাৎ প্রধান বাক্যাংশ। কিন্তু যখন আমি এই অংশটাকে বাদ দিচ্ছি, হি ইজ মাই ফ্রেন্ড, এটাকে ধরো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, তো এটার মানে কি হয় দেখো, হু ইজ ইন্টেলিজেন্ট, স্টপ আছে, কোশ্চেন মার্ক নেই কিন্তু, স্টপ, এটা হু লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রশ্নের কাজে নয়। হু ইজ ইন্টেলিজেন্ট, তখন মানে কি হচ্ছে? যে হয় বুদ্ধিমান। তো যে হয় বুদ্ধিমান, কে হয় বুদ্ধিমান? প্রশ্ন জাগছে কিনা? যে হয় বুদ্ধিমান, এই বাক্যটা কি সম্পূর্ণ হচ্ছে? হ্যাঁ, একটা অর্থ আছে, যে হয় বুদ্ধিমান, কিন্তু অসম্পূর্ণ অর্থ, অর্থটা সম্পূর্ণ হচ্ছে, অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। তো যে হয় বুদ্ধিমান, এটা একটা কমপ্লিট থট প্রকাশ করছে না, সেটাই কোন ক্লজের বৈশিষ্ট্য? ডিপেন্ডেন্ট ক্লজের কিনা? ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজই এমনিতেও ক্লজ, আমি তোমাদের বলেছিলাম যে ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। কেন এটা করে বুঝতে পারলে? এই ক্লজটা দেখো করছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, প্রিন্সিপাল ক্লজটা। সব ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই করে। আর সাবঅর্ডিনেট ক্লজ তো কোনো মতেই করবে না সম্পূর্ণ অর্থ প্রকাশ, কারণ সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ পুরোপুরি এই প্রিন্সিপাল ক্লজের উপরেই নির্ভর করে থাকে, পুরোপুরি ডিপেন্ড করে থাকে। যে হয় বুদ্ধিমান, কোনো বিশেষ অর্থ হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না বাক্যটা। যখনই বলে দিলাম সে হয় আমার বন্ধু, যে হয় বুদ্ধিমান, তখনই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ এই বাক্যাংশটার উপর নির্ভরশীল। কিন্তু এই বাক্যাংশটা বাদ দিলে, এই ক্লজটা বাদ দিলে এটা কিন্তু স্বাধীন হচ্ছে, এ কিন্তু একা বসতে পারে, এটাকে বাদ দিয়ে দিলে একা বসতে পারে না, ওই জন্যই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন। বোঝাতে পারলাম কি করে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট আইডেন্টিফাই করবে? আরও চলো উদাহরণ দেখি আমরা। নেক্সট দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, ওই একটা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তার আগে এইটা বলে দিই,
এখানে একটা কি হলো এটা আলটিমেটলি, দেখো এখানটা শর্টে লিখছি, আইসি প্লাস ডিসি সমান সমান কি হচ্ছে বলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ। কি হয়, কোন বাক্য তৈরি হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে প্লাস কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, একের অধিকও থাকতে পারে, তখন তাকে কোন বাক্য বলে, একটু আগে বললাম কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে এটাকে কি বলবো, কমপ্লেক্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আইসি প্লাস ডিসি শর্টে লিখেছি, বুঝতে পারছো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই হবে, একটা আছেও, ডিপেন্ডেন্ট ক্লজ কমপক্ষে একটা, একের অধিক হতে পারে। নেক্সট দেখো, ওই একই অর্থের উপরে দেখো আমি ক্লজ বানিয়েছি, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, সে হলো আমার বন্ধু এবং সে বুদ্ধিমান। দেখো অ্যান্ড কনজাংশন তারা যুক্ত করেছে, এবং অ্যান্ডটা কোন কনজাংশন আইডেন্টিফাই করো, শিখিয়েছি কিনা আজকে, যে কোয়ার্ডিনেটিং কনজাংশন, মনে আছে কোয়ার্ডিনেটিং কনজাংশন কী কী, অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফোর, নট অনলি বাট অলসো, এরকমভাবে শিখিয়েছি তোমাদের, তো মনে রাখবে এগুলো, তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো কোয়ার্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি, আগেরটাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, তো কোয়ার্ডিনেটিং কনজাংশন কাকে যুক্ত করে বলো, কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেট ক্লজকে যুক্ত করে। কোয়ার্ডিনেট ক্লজ বলতে দুটো সমান পদমর্যাদা বা দুটো সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশকে যুক্তকরণের কাজ কোয়ার্ডিনেটিং কনজাংশন করে। সমান গুরুত্বপূর্ণ দুটো ক্লজ কি হবে, হয় দুটো প্রিন্সিপাল বা মেইন ক্লজ হবে বা দুটো সাবঅর্ডিনেট ক্লজ হবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে তো দুটো প্রিন্সিপাল ক্লজই হতে হবে, শিখিয়েছি না। আর দুটো দেখি এখানে স্বাধীন কিনা, আমি যদি এই অংশটাকে বাদ দিই, দেখো এই ক্লজটাকে বাদ দিলাম, হ্যাঁ এই লিঙ্কার সহ এই ক্লজটাকে বাদ দিলাম, বললাম হি ইজ মাই ফ্রেন্ড, এটা স্বাধীন, তো একটু আগেই দেখালাম সে হয় আমার বন্ধু, পুরোপুরি স্বাধীনভাবে করছে, সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্বের কম্বিনেশনও রয়েছে, প্লাস স্বাধীন, কোনো কারোর উপর নির্ভর করে নেই। আমি যদি এই অংশটাকে বাদ দিই, হ্যাঁ দেখো অ্যান্ড থেকে পুরো একদম অংশটা বাদ দিলাম, এই ক্লজটা, হি ইজ ইন্টেলিজেন্ট, সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব, বাকি অংশ রয়েছে সে হয় বুদ্ধিমান, এটাও সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা বলো, হি ইজ ইন্টেলিজেন্ট একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, এই কারোর উপর নির্ভরশীল, ওগুলোকে যদি বাদ দিই এটাও তো একটা বাক্য হতে পারে, সে হয় বুদ্ধিমান, তাহলে একেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো কিনা, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজই তো বাক্য তৈরি করে, তাই না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভর করে থাকে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজেই একটা বাক্য, মনে রেখে দেবে। তো আমি যদি এটাকে বাদ দিই হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো এবং এটা একটা বাক্য, বোঝা গেল। কিন্তু তো আমি দেখতে পাচ্ছি যে কোয়ার্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে দুটো ক্লজ, এবং দুটো ক্লজে আমি দেখলাম স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তো এরকম যদি দুটো স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে কোয়ার্ডিনেটিং কনজাংশন, মনে রাখবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোয়ার্ডিনেটিং কনজাংশনই যুক্ত করে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে না, বুঝতে পারলাম। দুটো ইন্ডিপেন্ডেন্ট বা দুটো ডিপেন্ডেন্ট ক্লজকে কে যুক্ত করে, কোয়ার্ডিনেটিং কনজাংশন, খেয়াল রাখবে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্টকে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, কিন্তু দুটো যদি সমান গ্রেডের হয়, সমান গুরুত্বের হয়, অর্থাৎ দুটোই সাবঅর্ডিনেট মানে দুটোই প্রিন্সিপাল, তখন কোয়ার্ডিনেটিং কনজাংশন অ্যাপ্লাই করি জয়েনিংয়ের ক্ষেত্রে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ তো থাকতেই হবে, দুটো প্রিন্সিপাল ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, তারপরে তুমি সাবঅর্ডিনেট ক্লজ আনো না কেন, একটা দুটো যা খুশি, কিন্তু প্রিন্সিপাল ক্লজ তো থাকতেই হবে, নাহলে তো বাক্যটা স্বাধীন হবে না, তাই না। সাবঅর্ডিনেট ক্লজ তো স্বাধীন নয়, কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে মানে কি স্বাধীন হয়ে গেল না, প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, দুটো প্রিন্সিপাল ক্লজ, আর সেটা এখানে আছে কি না, দুটো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, অ্যান্ড কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো, তাহলে এটাকে আমি বলতে পারি, তাহলে দুটোই এখানে কি হলো, আইসি প্লাস আইসি বলতে পারি, সমান সমান কি হবে, কম্পাউন্ড, ঠিক আছে, সমান সমান কম্পাউন্ড, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য তৈরি করলো, বোঝা যাচ্ছে। তাহলে তোমরা ক্লজ কি শিখছো, যে ক্লজ একটা ফাইনাইট ভার্ব যুক্ত হয়, একটা টেন্সের গঠনের ভার্ব থাকে, একটা বাক্যের মতনই কাজ করে, ক্লজ মানেই বাক্য নয়, ঠিক আছে, ক্লজ মানেই বাক্য নয়, এটা ভালো করে বোঝো, কিন্তু বাক্য মানেই ক্লজ। এক্সাম্পল দেখো, এইখানে একটাই ক্লজ ছিল, সে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবেই, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে সেই সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেই সিম্পল সেন্টেন্স।
কিন্তু পরের বাক্যটাতে এইটা যদি বাদ দিয়ে দিই, হি ইজ মাই ফ্রেন্ড, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে বাদ দিয়ে দিই, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তো এটা একটা ক্লজ, তো হু ইজ ইন্টেলিজেন্ট এটা বাক্য হচ্ছে, বলো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা একটা ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ কি স্বাধীনভাবে বসতে পারে, এই বাক্য তৈরি করতে পারে? একা একা বাক্য তৈরি করতে পারে? পারে না। সুতরাং তাহলে কি শিখলাম? ক্লজ মানেই বাক্য হবে, এটা নেসেসারি নয়, হতেও পারে নাও হতে পারে। আমি যদি এই অংশটাকে বাদ দিই, হু ইজ ইন্টেলিজেন্ট, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড এইটা স্বাধীনভাবে বসতে পারে, তখন এটাকে আমরা একটা বাক্য বলতে পারবো, তাই না? কারণ ওটা তো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি শিখলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্য হয়, কিন্তু শুধু ডিপেন্ডেন্ট ক্লজ বাক্য হয় না। ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্টের উপরে নির্ভর করে থাকে। ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে, তার সাথে ডিপেন্ডেন্ট এক বা একের অধিক বসে তখন একটা বাক্য তৈরি করতে পারে। সেটাই আমি তোমাদের শেখালাম। ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরেরটাও দেখো, এইটাও দুটো ক্লজ ছিল অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটোই ইন্ডিপেন্ডেন্ট ছিল, যেটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। তা আলটিমেটলি তো এটা দুটো ক্লজ বসে কি হলো? বাক্য হলো। তার মানে কি শিখলে? যে একটা বাক্যে এক বা একের অধিক ক্লজ থাকতে পারে, বা এক বা একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, আর যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ কিনা। প্রথম বাক্যটাতে একটা ফাইনাইট ভার্ব ছিল, সুতরাং একটা ক্লজ, আর একটা ক্লজ হলে তো সে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হতেই হবে। বুঝাতে পারলাম? আর তারপরের বাক্যটাতে দেখি কটা ক্লজ? দুটো ক্লজ আছে, কারণ এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ, ঠিক আছে? দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ, তাহলে দুটো ক্লজ মিলে একটা বাক্য তৈরি হয়েছিল, আমরা এখানে দেখলাম, ঠিক আছে? দুটো ক্লজ, দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ। পরের বাক্যটাতে তাই একই, এখানেও একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা ফাইনাইট ভার্ব, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছিল, তো দুটো ক্লজ একটা বাক্য তৈরি করেছে, ঠিক আছে? তাহলে একটা বাক্যে একটা ক্লজও থাকতে পারে, একের অধিক ক্লজও থাকতে পারে। তার মানে বাক্য মানেই সেখানে ক্লজ, বোঝা গেল? এক বা একের অধিক, যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সে কটা ক্লজ। কিন্তু ক্লজ মানেই সেটা বাক্য নয়, সেটা আমি বোঝাতে পারলাম। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে সেটাকে বাক্য বলতে পারবো, যেমনি এটাও হলো, এটাও হলো, এটাও হলো, কিন্তু এটাকে বাক্য বলতে পারছি না, কারণ ওটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, ও স্বাধীনভাবে বসতে পারে না, ঠিক আছে? মানে ক্লজ মানেই সেটাকে বাক্য বলতে কিন্তু পারবো না। ওই জন্যই আমি বলেছিলাম এর ফ্রেজ ক্লজের যে ক্লাসটা নিয়েছিলাম, যে ক্লজ স্বাধীনভাবে বসতেও পারে, নাও পারে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও পারে, ঠিক আছে? নেক্সট যে উদাহরণগুলো আমি এনেছি, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই সাবঅর্ডিনেট ক্লজ বোঝার জন্য, বা একটা বাক্যের মধ্যে এই যে কোঅর্ডিনেট ক্লজের যে একটা কনফিউশন থাকে, যে দুটো সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে বা দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, বা স্যার বললেন আপনি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো তো প্রিন্সিপাল ক্লজ থাকবেই, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেরকম উদাহরণ। বা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই, একটাই থাকে, আর সাবঅর্ডিনেট কমপক্ষে একটা, একের অধিক থাকবে, এবং ওই দুটো সাবঅর্ডিনেট ক্লজ কী দিয়ে জয়েন হবে বললাম একটু আগে আমি? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কাদেরকে যুক্ত করে? দুটো কোঅর্ডিনেট ক্লজ, মানে একটার প্রতি কোঅর্ডিনেট, মানে সমান গুরুত্বপূর্ণ। হয় দুটো সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন, অথবা দুটো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে দুটোই সমান গুরুত্বপূর্ণ হবে। এইবারে অনেকের ধারণা কোঅর্ডিনেট ক্লজটা বোধহয় কম্পাউন্ড সেন্টেন্সই খালি তৈরি করে, না, কোঅর্ডিনেট ক্লজ দিয়ে মেনলি, হ্যাঁ, মূলত কম্পাউন্ড সেন্টেন্সই তৈরি হয়, সেটা দেখলে, কারণ দুটো প্রিন্সিপাল ক্লজ তো থাকছে, তারপরে সাবঅর্ডিনেট থাকতে পারে, সেটা এক্সাম্পলও দেখাচ্ছি। কিন্তু কোঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সেও থাকতে পারে, সেটারও আমি এক্সাম্পল দেখাচ্ছি। কারণ প্রিন্সিপাল ক্লজ যদি একটা হয়, সাবঅর্ডিনেট একের অধিক হতে পারে, তখন সাবঅর্ডিনেট দুটো যদি হয়, তখন ওগুলো কী দিয়ে যুক্ত হবে? ওগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় না। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যখন যুক্ত হয়, তখন সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা যুক্ত হয়। কিন্তু দুটো সাবঅর্ডিনেট ক্লজ যখন যুক্ত হবে, সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাই যুক্ত হয়। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটো সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে, তখন দুটো সাবঅর্ডিনেট মানে তো দুটোই তো অপ্রধান, দুটোই তো অন্যের উপরে নির্ভরশীল, তাই না? তার মানে দুটোই সমান গুরুত্ব সম্পন্ন, কেউ কারোর থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে ওই দুটোকে কোঅর্ডিনেট বলতে পারি। তার মানে বোঝাতে পারছি যে কোঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে। এটা বহুত কনফিউশন থাকে যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যান্ড দ্বারা যুক্ত দেখি, কোথাও অ্যান্ড থাকে, তাহলে স্যার এটা কম্পাউন্ড সেন্টেন্স না? এই কনফিউশনই দূর করে দেবো। দেখো এক্সাম্পল, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড, মানে কি?
যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। সাকসিড হচ্ছে সাকসেসের ভার্ব ফর্ম, সাকসিড, ঠিক আছে। তো দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি করে চয়ন করবে তোমাদের শিখিয়েছি। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো জানতে হবে। অল ডব্লিউএইচ ওয়ার্ডস মুখে মুখে এতবার বলবো মনে থেকে যাবে। অল ডব্লিউএইচ ওয়ার্ডস দ্যাট, বিকজ, অ্যাজ, সো, দ্যাট, সো নয়, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, সিন্স, দো, এইগুলো, ইফ, ঠিক আছে। এইগুলো ইফ মানে যদি, আনলেস, ব্যাস দেখবে দু একবার করে দেখলে মনে করলেই মনে থেকে যাবে, মুখস্থ করার কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আইডেন্টিফাই করতে হবে, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্তই সাবঅর্ডিনেট ক্লজ হয়, বোঝা গেল। নালে গুলিয়ে ফেলবে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে তো কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স আলাদা করতে পারবে না, তাই না। এই কনজাংশনগুলো কিন্তু জানতেই হবে। তো ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেট ক্লজ বার করবো কী করে? লিঙ্কার সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে, অর্থাৎ লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে। তো দেখি এখান থেকে কোথায় ক্লজটা শেষ হচ্ছে। ইফ থেকে শুরু করে দেখো তো এই হর্ড এখানে শেষ হচ্ছে কিনা। একটা কমাও দেওয়া আছে, বোঝাই যাচ্ছে ক্লজটা যেখানে শেষ হচ্ছে কমা আছে, পরিষ্কার। যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। এবার কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ তোমরা দেখো, আমি যদি এটাকে বাদ দিই, হি উইল সাকসিড ধরো নেই, হি উইল সাকসিড নেই, তাহলে কি হচ্ছে? ইফ হি ওয়ার্কস হার্ড হচ্ছে, তো ইফ হি ওয়ার্কস হার্ড তাহলে মানে কি হচ্ছে? যদি সে কঠোর পরিশ্রম করে, যদি এটা না থাকতো, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে কি কি হতো? প্রশ্ন আসছে না? মানে বাক্যটার অর্থ কি সম্পূর্ণ হচ্ছে যে যদি সে কঠোর পরিশ্রম করে? বলো তোমরা। এই যে যদি মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আছে না, এইটাই সমস্যা করে দিয়েছে এর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার থেকে। যদি ইফটা না থাকে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো। কিন্তু যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত রয়েছে এই ক্লজটার সাথে না, এটাকে সাবঅর্ডিনেট ক্লজই বলতে হবে আমাকে। আর মিনিংয়ের দিক দিয়েও বললাম আমি, যদি সে পরিশ্রম করে বাক্যটা সম্পূর্ণ হলো, বলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো? করলো না, কারোর উপরে নির্ভরশীল। যে যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে কি হবে, ওই যে বাক্যাংশটা আসবে তার উপরে নির্ভর করে রয়েছে। তো সেটাই এখানে লিখেছি, হি উইল সাকসিড, সে সফল হবে। তো এখানেও দেখো এই যে সাবজেক্ট আছে, তারপরে উইল সাকসিড, মোডালের পরে ভাবের রুট ফর্ম, সর্বদা ভাষা বলে থাকি আমি, মোডাল অক্সিলারি পরে ভাবের রুট ফর্ম বসে, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব রয়েছে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব কম্বিনেশন এটা সিম্পল ফিউচার টেন্সে আছে, সালভা উইলের পরে ভাবের রুট ফর্ম সিম্পল ফিউচার টেন্স, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, বারবার বলছি। তো এটা একটা ক্লজ, আর এটা তো একটা ক্লজ বলতেই হবে, কারণ সাবজেক্ট এই যে ফাইনাইট ভার্ব রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ওয়ার্কের পরে এস বসেছে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডু ভার্ব এসেছে এস বাই এস হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এটা একটা ক্লজ, এটাও একটা ক্লজ, কিন্তু ফারাকটা হচ্ছে এ স্বাধীন নয়, এ স্বাধীন, মানে এ ডিপেন্ডেন্ট, এ ইন্ডিপেন্ডেন্ট। এ ডিপেন্ডেন্ট এর উপরে, ওই জন্য এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এ ইন্ডিপেন্ডেন্ট, এই ক্লজটা এর উপরে ডিপেন্ডেন্ট, কারণ এটাকে বাদ দিলে এর মানে সম্পূর্ণ নয়। যদি সে পরিশ্রম করে তো কি সে সফল হবে। কিন্তু দেখো আমি যদি সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিই তাহলে দেখো তো একটা মিনিং হচ্ছে কি না, হি উইল সাকসিড, ক্লজ তো অবশ্যই হি উইল সাকসিড, সে সফল হবে, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা, করছে না। সুতরাং এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, বোঝা গেল। এবার তোমাদের মনে হতে পারে স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে যদি বাদ দিই, মানে প্রথমটাই যদি বলি মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়েছে, তাহলে এটাই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স আর ক্লজের মধ্যে ফারাক কী? তা তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে স্যার তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন ওটাকে বলছেন? ওটাকে তো সেন্টেন্স বললেই হয়, এই বাক্যটাকে তো সেন্টেন্স বললেই হয়, তাই না। মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ সেন্টেন্স বললেই হয়। কিন্তু সেন্টেন্সের মধ্যে যখনই সাবজেক্ট আর ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে, এবং সেটা যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেটাকে তো সেন্টেন্স বলেই। কিন্তু ক্লজ কাকে বলে? ক্লজ তো সেন্টেন্সেরই একটা পার্ট, সেন্টেন্সেরই একটা অংশ, বড় সেন্টেন্সের একটা অংশ বলতে পারো। কিন্তু যদি সেরকম দুটো ক্লজ না থাকে তখন তো একটা ক্লজই থাকবে, তখন এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই সেন্টেন্স, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজটাকেই সেন্টেন্স বলে। তো এইখানে এই যে মাই ফ্রেন্ড ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, বোঝা গেল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হবে তখন ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এই অংশটাকে বাদ দিই, হি উইল সাকসিড, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, যেহেতু স্বাধীন, এটা মানে হচ্ছে এটা সম্পূর্ণ, তো সে সফল হবে এবং এটাকে একটা সেন্টেন্স বলতে পারবো। কিন্তু যদি আমরা এইটাকে বাদ দিই,
তাহলে ওটাকে ক্লজ তো বলতে পারবো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারবো না। কারণ দেখো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, যদি সে কঠোর পরিশ্রম করে, তাহলে যদি, তাহলে বাক্যটা কি সম্পূর্ণ হচ্ছে, বাক্যটার অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সেই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ঠিক আছে, তাহলে এটা বলতে পারলাম যে ক্লজ মানেই বাক্য নয়, এটাকে বাদ দিলে এটা বাক্য হচ্ছে না, বাক্যের অংশ কিন্তু বাক্য হচ্ছে না। কিন্তু এটাকে বাদ দিলে এটাকে বাক্য বলা যায়, এই ক্লজটাকে বাক্য বলা যায়। তার মানে ক্লজ মানেই যে বাক্য হবে এমনটি নয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুধু থাকলে সে তো বাক্যই, কিন্তু শুধু ডিপেন্ডেন্ট ক্লজ, শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্য, কিন্তু শুধু ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু কখনো বাক্য হবে না। বুঝতে পারলাম? কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভর করে না, ডিপেন্ডেন্ট ক্লজ নির্ভর করে থাকে, ও তো স্বাধীন হতে পারে না। কীভাবে মানে দিয়ে বোঝালাম তোমাকে। সেন্টেন্স মানেই ক্লজ, ঠিক আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যুক্ত হোক সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যাই হোক, সেন্টেন্স মানেই তার মধ্যে ক্লজ থাকবেই। ক্লজ হচ্ছে সেন্টেন্সের ছোট ছোট ইউনিট, বুঝতে গেল? ছোট বাক্য বা উপবাক্যও বলতে পারো, বা বাক্যাংশ, বাক্যের অংশ। ঠিক আছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর বাক্যের অংশ বলা হয় না। এই যদি এটা বলি মাই ফ্রেন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু ইটসেলফ একটা বাক্য, তাই না? এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলা হচ্ছে? কারণ কারোর উপরে নির্ভরশীল নয়, ওই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। আর ক্লজ মানে বাক্যের মতনই কাজ করে, ওই জন্য এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিম্পল সেন্টেন্স। নেক্সট, শি ওয়ার্কড হার্ড বাট শি ফেল্ড। দেখো, সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে ফেল করেছিল। এই সিটা ব্র্যাকেটে রেখেছি কারণ একই সাবজেক্ট থাকলে অনেক সময় পরের ক্লজে সাবজেক্টটা না রাখলেও হয়, কারণ দুটো ক্লজই তো কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোয়ার্ডিনেট, দুটো ক্লজই তো কোয়ার্ডিনেট একে অপরের, মানে সমান গুরুত্বপূর্ণ, সমান র্যাঙ্কের, ইকুয়াল র্যাঙ্কের কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, আর একই কর্তা হলে পরের বারে ওটা ক্যারি হয়ে যায়, ওটা না উল্লেখ করলেও হয়, সব ক্ষেত্রে নয়, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, বাক্যের উপর ডিপেন্ড করে। সি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে ফেল করেছিল। তো কিন্তু একটা বিপরীতধর্মী এর ক্ষেত্রে বসে আর কি, বাট একটা কোয়ার্ডিনেটিং কনজাংশন, তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছে, তোমাদের এর সাথে তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছো বাটের সাথে। তো এখানে দেখো, আমি যদি এই অংশটাকে বাদ দিই, এইখানে একটা দেখো, একটা ক্লজ সি ওয়ার্কড হার্ড, কমাও আছে, বোঝা যাচ্ছে সাবজেক্ট ফাইনাল ভার্ব রয়েছে, এখানেও তাই সাবজেক্ট ফাইনাল ভার্ব রয়েছে, উচ্চ আছে ফাইনাল ভার্ব রয়েছে। আমি যদি এই অংশটাকে বাদ দিই, সে কঠোর পরিশ্রম করেছিল, এটা একটা স্বাধীন বাক্যাংশ কিনা, তাই না? স্বাধীন ক্লজ কিনা, এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে কিনা, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা যে সে কঠোর পরিশ্রম করেছিল, তাই না? এটা একটা নিজে বাক্য হতে পারে একটা, কারণ সাবজেক্ট ফাইনাল ভার্ব রয়েছে এবং অর্থও প্রকাশ করছে সম্পূর্ণ। আমি যদি এই অংশটাকেও বাদ দিই, হ্যাঁ, বাট পর্যন্ত পুরোটা বাদ দিবি, এই ক্লজ সহ কনজাংশন পর্যন্ত, সি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল, সাবজেক্ট ফাইনাল ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, এটাও একটা অর্থ প্রকাশ করছে কিনা, সে ব্যর্থ হয়েছিল, করছে তো। সুতরাং দুটোই তার মানে কি স্বাধীন বাক্যাংশ, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। আর তার থেকে সব থেকে বড় প্রমাণ, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী করে বুঝলাম? এই যে বাট কোয়ার্ডিনেটিং কনজাংশন, আর কোয়ার্ডিনেটিং কনজাংশন কাদের যুক্ত করে? দুটো সমান গুরুত্বপূর্ণ ক্লজকে, মানে কোয়ার্ডিনেট ক্লজকে যুক্ত করে। হয় দুটো মেইন ক্লজ হবে, না হলে দুটোই সাব ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো মেইন তো থাকতেই হবে, মানে দুটো মেইন ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতেই হবে। ঠিক আছে, দুটো মেইন ক্লজ কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতেই হবে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো বাধ্যকতা নেই। বুঝতে পারছি? এমন নয় যে দুটো সাব ক্লজ একটা কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, স্যার দুটোই তো সমানধর্মী, তাহলে এটা কম্পাউন্ড বলা হবে না, না বলা হবে না। দুটো মেইন ক্লজ মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। সাবঅর্ডিনেট ক্লজ বাধ্যতামূলক নয়, কারণ ও তো নির্ভরশীল, ও কী করে নিজের থেকে বলবে, তাই না? ও তো প্রিন্সিপালের উপর নির্ভর করে থাকে। তাহলে এটা কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো। কোয়ার্ডিনেট ক্লজ দুটো, মানে এই দুটো প্রিন্সিপাল ক্লজ সি ফেইল্ড আর সি ওয়ার্কড হার্ড, দুটোই সমান গুরুত্বপূর্ণ, দুটোই ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্যই এই দুটোকে কোয়ার্ডিনেট বলে, একে অপরের কোয়ার্ডিনেট, মানে দুটোই সমান গুরুত্বপূর্ণ। এ না থাকলে এর বিশেষ কিছু যায় আসে না, এ না থাকলেও এর বিশেষ কিছু যায় আসে না, দুটোই সমানভাবে গুরুত্ব সহকারে বসেছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো কম্পাউন্ড সেন্টেন্স। এর আগেরটাকে কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? ইফ ই ওয়ার্কস হার্ড, ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ, একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, এটা দেখতে পাচ্ছ, একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, দুটো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটাই প্রিন্সিপাল ক্লজ, সুতরাং এটাকে কি বলবো? কমপ্লেক্স বলবো কিনা? আর এইখানে দুটো প্রিন্সিপাল ক্লজ সি ওয়ার্কড হার্ড, সি ফেইল্ড, বাট কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে,
তাহলে দুটো প্রিন্সিপাল থাকলে সেটাকে কম্পাউন্ড বলবো কিনা? ঠিক আছে, বলতে পারলাম দুটো প্রিন্সিপাল কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজের সাথে যখন যুক্ত হচ্ছে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের পরিচয় একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটাই আছে এখানে, একটা প্রিন্সিপাল ক্লজ। ইউ উইল সাকসিড। নেক্সট থাকবে এরপরের উদাহরণগুলো খুব ভালো দেখো। ইফ ইউ গেট সাকসেস আই শ্যাল মিট ইউ অ্যান্ড আই শ্যাল গিভ ইউ আ গিফট। যদি তুমি সফলতা পাও, আই শ্যাল মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, অ্যান্ড আই শ্যাল গিভ ইউ আ গিফট আমি তোমাকে একটা গিফট দেবো। বলো তো দেখি এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল কেন বলছি না, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকবে, মানে একটাই ফাইনাল ভার্ব থাকবে, সেটা তো নিশ্চয়ই নেই, বুঝতেই পারছো অনেকগুলো পার্ট আছে। তো এটা কমপ্লেক্স না কম্পাউন্ড নিজেকে প্রশ্ন করো, ভিডিওটা পজ করো, নিজে ভাবো, ভেবে তারপরে আমার কথাটা শোনো। ঠিক আছে, এটা আগে নিজে অ্যানালাইজ করো। এতক্ষণ যে শিখলে কমপ্লেক্স কীভাবে চিনবে, কম্পাউন্ড কীভাবে চিনবে, নিজেকে নিজে প্রশ্ন করো, ঠিক আছে, বিচার করো। তো দেখো আমি বলছি, দেখো এইখানেই অনেকের কনফিউশন হবে। দেখো এইখানে একটা দেখতে পাচ্ছি ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, আবার এই একই বাক্যের মধ্যে রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড। এইখানটাই স্টুডেন্টসদের প্রশ্ন, স্যার অ্যান্ড রয়েছে তাহলে তো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য মনে করে দেখো, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে। আর কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, একটাই। সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের অধিক জয়েন হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তো দেখি এবার কটা কি কি ক্লজ আছে দেখি। দেখো এখানে ইফ থেকে যুক্ত হচ্ছে মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত, এইটা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ 100% বলবো কিনা? কমা আছে, শেষ হচ্ছে এখানে ক্লজটা। যদি তুমি সফলতা পাও, এখানে একটা শেষ হচ্ছে, মানে বাক্যটা একটু থামছি। যদি তুমি সফলতা পাও, এটা সাবঅর্ডিনেট ক্লজ 100%, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত রয়েছে, বুঝতে পারলাম। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকলে মানে ক্লজটার আগেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, মানে লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ যায়, কোন লিঙ্কার না সাবঅর্ডিনেটিং লিঙ্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। এর পরের অংশ দেখি, আই শ্যাল মিট ইউ, শ্যাল মিট একটা ফাইনাল ভার্ব রয়েছে, আর আগেরটাতে দেখে তো গেট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে V1, হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সাবজেক্ট ফাইনাল ভার্ব। এখানে সাবজেক্ট শ্যাল মিট সিম্পল ফিউচারে আছে, ফাইনাল ভার্ব, সাবজেক্ট ফাইনাল ভার্ব শ্যাল মিট। হ্যাঁ, তো তার মানে এটাও একটা ক্লজ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে কি? আই শ্যাল গিভ ইউ আ গিফট, শ্যাল গিভ আবার একটা ফাইনাল ভার্ব, তাই না? সিম্পল ফিউচারে রয়েছে, আমি একই আছে কর্তা। আই শ্যাল মিট ইউ অ্যান্ড আই শ্যাল গিভ ইউ আ গিফট। এখানে আই শ্যালটা বারবার উল্লেখ না করলেও হতো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উল্লেখ করলাম। একই কর্তা আছে যেহেতু একই ভার্ব বারে বারে উল্লেখ করার দরকার হয় না কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন যুক্ত হয়, কারণ দুটোই তো সমান, দুটোই তো সমধর্মী, মানে সমান গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে দুটো ক্লজ। দেখো তো মিনিংটা, আমি যদি এইটা বাদ দিই আই শ্যাল মিট ইউ আমি সাক্ষাৎ করবো, এ কারোর উপরে কি নির্ভরশীল আছে? বলো, কারোর উপর এর উপরেও কি নির্ভরশীল আছে? যদি তুমি সফলতা পাও, এর উপর এটাকে যদি বাদ দিই আই শ্যাল মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, এটা নিজের থেকে একটা বাক্যের মতো পুরোপুরি কাজ করছে কিনা? একটা বাক্য হবে না, মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নয়। তারপরে যদি এটাকে বাদ দিই, লাস্টের অংশটা আনি আই শ্যাল গিভ ইউ গিফট আমি তোমাকে একটা গিফট দেবো, এটাও তো পুরোপুরি বাক্যের মতো কাজ করছে, স্বাধীন, এবং এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তার মানে কি? দুটো প্রিন্সিপাল ক্লজ, আই শ্যাল মিট ইউ একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই শ্যাল গিভ ইউ আ গিফট এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুটো সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশ, মানেই দুটো কোঅর্ডিনেট বলতে পারো। হ্যাঁ, মানেই বলতে পারো কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, একে অপরের কোঅর্ডিনেট, সমান গুরুত্বপূর্ণ, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটো প্রিন্সিপাল বা দুটো মেইন ক্লজ বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়, তখনই সেই বাক্যকে কি বাক্য বলে শিখিয়েছি বলো? বলো, যদি দুটো মেইন ক্লজ বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন সেই বাক্যকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে কি না? তাহলে দেখলে তোমরা যে এখানে ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে বাক্যটা, কিন্তু আদৌ এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। অনেকেই এটা সাবঅর্ডিনেট
সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে আছে, এটা লাফিয়ে লাফিয়ে আমি জানি কমপ্লেক্স সেন্টেন্সই বলবে, আর 100% ভুল সেটা। হ্যাঁ বলে, এটা ভালো ভালো স্টুডেন্টসরা এটা ভাবে, অনেক টিচার আমি তোমাদের বলছি এই নিয়ে কনফিউজড, তারাও নিজেদের মধ্যে এতটাই এই নিয়ে কনফিউজ যে এইগুলো ভুল বলতে পারো এক প্রকারের স্টুডেন্টসদেরকে শেখায় এগুলো নিয়ে। তাহলে বোঝা গেল যে এরকম সাবঅর্ডিনেট ক্লজ থাকলেই প্রিন্সিপাল ক্লজ আছে মানেই কমপ্লেক্স সেন্টেন্স নয়। যদি দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, তো 100% ওটা কম্পাউন্ড সেন্টেন্স, তাতে সাবঅর্ডিনেট ক্লজ থাক না। আমি কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনে তোমাদের কী লিখিয়ে দিলাম, কী বললাম, যে দুটো প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, এক বা একের অধিক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, থাকুক, অসুবিধা কী আছে? তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, ক্লিয়ার হলো? তো এটা লিখে দিলাম কম্পাউন্ড, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ম্যান হু কেম, এই জায়গাগুলো আরও টাফ, একটু টাফ কিছু হয় না, কঠিন বলে কিছু নেই, আমি তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি, সুন্দরভাবে আস্তে আস্তে করে ভালোভাবে বোঝার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দ্য ম্যান হু কেম অ্যান্ড হুম উই স ইজ এ ডক্টর। কনস্ট্রাকশনটা একটু টাফ, জটিল, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমি বার করব যে সাবঅর্ডিনেট ক্লজ না প্রিন্সিপাল ক্লজ, কারণ তোমাদের বলেছি যে ক্লজ তো দুটোই আছে, ইন্ডিপেন্ডেন্ট নাহলে ডিপেন্ডেন্ট, এই দুইয়েই তো কাজ, কোঅর্ডিনেট কিছু আলাদা নয়। হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট নিয়ে হয় কোঅর্ডিনেট, আর নাহলে দুটো ডিপেন্ডেন্ট নিয়ে হয় কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে সমান, মানে পাল্লা ভারী কোথাও হবে না, দুটোই সমান গুরুত্বপূর্ণ ক্লজ হবে। তো সেগুলো খুঁজে বার করি। সাবঅর্ডিনেটিং কনজাংশন তো আমরা জানি, কোঅর্ডিনেটিং কনজাংশন শিখে গেছি, তাহলে অসুবিধা কোথায় দেখি। এই যে হু দেখতে পাচ্ছি, WH ওয়ার্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এইখান থেকে শুরু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, বার করলাম, ব্যাস এইখানে শেষ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে এসেছিল এইটা দেখতে পাচ্ছি, ফাইনাল ভার্ব আছে, সিম্পল পাস্ট টেন্সে V2, কাম কেম কাম পাস্ট টেন্সে আছে, মানে ফাইনাল ভার্ব, এটা একটা সাবজেক্টের কাজ করছে। হু মানে যে, এখানে হু মানে কে নয়, এটা পোস্টের কাজে ব্যবহৃত হয়নি, হ্যাঁ, যে লিঙ্কার হিসাবে যে এসেছিল, এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করে। যে কে, এই যে লোকটা, লোকটাকে বোঝাচ্ছে, নাউনটাকে বোঝাচ্ছে। তো যে এসেছিল, তাহলে সাবজেক্ট ফাইনাল ভার্বের কম্বিনেশন পেয়েছি, মানে ক্লজ, ক্লিয়ার হয়েছে। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে, এখানে শেষ হচ্ছে। অ্যান্ড দ্বারা তারপরে আবার একটা যুক্ত হচ্ছে, দেখো অ্যান্ড আর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলো, কি হচ্ছে আজ তারপরে? হুম উই স, যাকে আমরা দেখেছিলাম। হুম সেও তো WH ওয়ার্ড, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন আরও একটা এলো, সেইখান থেকে শুরু করে সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, শিখেছি কিনা? দেখো আমি বলেছিলাম যে লিঙ্কার মানে সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে বাক্য শেষ হবে এমনটি নয়, ক্লজটা শেষ হবে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা বলেছিলাম না? এখানে এটা প্রমাণ দেখো, এই যে সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু হলো, হুম উই স, এইখানে শেষ হচ্ছে, এইটা নয় কিন্তু, এটা তাহলে তো বাক্য শেষ হয়ে যাবে, এইখানে ক্লজটা শেষ হচ্ছে। দেখো এই যে সাবজেক্ট উই স, পাস্ট টেন্সে আছে ফাইনাল ভার্ব, সি স সিন, ভার্বের 3টে ফর্ম তো পড়তে হবে গ্রামার বইতে, মানে সহকারে। যাকে আমরা দেখেছিলাম, তাহলে এই একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, হুম উই স, এই একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, যাকে, যে এসেছিল, যাকে আমরা দেখেছিলাম। অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। দেখো মজার জিনিস, দুটো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। আর বাকিটা কি করে রইলো? এই যে দ্য ম্যান ইজ এ ডক্টর, এইটা একটা ফাইনাল ভার্ব রয়েছে, ইজ এর সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এরকম কনস্ট্রাকশন হয়, ঠিক আছে, সম্ভব। এই ফাইনাল ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তাহলে এইটা রয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, দ্য ম্যান ইজ এ ডক্টর, লোকটা হলো একজন ডাক্তার। এবার তার মাঝখানে অনেক কিছু আছে, লোকটা যে এসেছিল এবং যাকে আমরা দেখেছিলাম হলো একজন ডাক্তার। এবারে মানে এটা ক্লিয়ার হয়েছে? লোকটা যে এসেছিল, কত জটিল বাক্যটা দেখো, মানে কত ঘোরানো হয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। লোকটা যে এসেছিল এবং যাকে আমরা দেখেছিলাম হলো একজন ডাক্তার। তোমরা এবারে বার করো, তোমাদের শিখিয়ে দিচ্ছি পদ্ধতি, বড় বাক্য থেকে ঘাবড়াবে না। কটায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, বার করলেই কাজ সমাপ্ত, বার করো না। এইটা এই লিঙ্কার থেকে, সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে এই যে ক্লজটা, এটা সাবঅর্ডিনেট ক্লজ বেরিয়ে গেছে একটা। এইখানেও সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে এখানে ক্লজটা শেষ হচ্ছে, ফাইনাল ভার্ব শেষ হচ্ছে, এটাই এখানেই শেষ হচ্ছে, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ।
আর বাকি কি পড়ে রইল? অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে দুটো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর বাকি কি পড়ে রইল? দ্য ম্যান ইজ এ ডক্টর। এটা প্রিন্সিপাল ক্লজ কিনা বলো? এ কারোর উপর নির্ভরশীল? লোকটা হয় একজন ডাক্তার, বলো দ্য ম্যান ইজ এ ডক্টর কারোর উপর নির্ভরশীল? এ ইন্ডিপেন্ডেন্ট কিনা? কিন্তু বাকিগুলো যে এসেছিল এটা স্বাধীন নয়। কে এসেছিল? কোনো সম্পূর্ণ হচ্ছে বাক্যটার অর্থ হচ্ছে না, আর সেটার প্রমাণ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। যাকে আমরা দেখেছিলাম, কাকে দেখেছিলাম? বাক্য সম্পূর্ণ হচ্ছে না, বাক্যের মতো কাজ করছে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে দুটো থেকে ক্লজ, কিন্তু বাক্য না, ঠিক আছে? বাক্যের মতো কাজ করছে কিন্তু বাক্য বলা যাবে না, মানে স্বাধীন নয়, ঠিক আছে? স্বাধীন নয়। কিন্তু স্বাধীন কোনটা? দ্য ম্যান ইজ এ ডক্টর, লোকটি হলো একটি ডাক্তার, সাবজেক্ট আছে ম্যান, ইজ ফাইনাইট ভার্ব, বুঝেছো? তাহলে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা আছে? একটা আছে। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কটা আছে? দুটো আছে। তাহলে এই রকম যদি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে কি বাক্য বলবো বলো? প্রশ্ন করো নিজেদেরকে, ভিডিওটা পজ করে প্রশ্ন করো, পজ করে দেখো, তোমরা নিজেরা বিচার করো আগে, তারপরে আমার কথা শুনবে। কারণ এগুলো জাজ করা উচিত নিজেকে, কি শিখলে এতক্ষণ ধরে আমি যে বললাম তোমাদের, হ্যাঁ 1 ঘন্টা পেরিয়ে গেছে ক্লাস নিচ্ছি, তো সেটা তোমরা নিজেদেরকে জাজ করা উচিত যে কি শিখলাম, নিজেদেরকে প্রশ্ন করি। আমি তো বলে দেবো আমি বলেছি কি না যে একটা যদি প্রিন্সিপাল ক্লজ থাকে কোনো বাক্যে এবং তার সাথে মিনিমাম কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, কমপক্ষে একটা, একের অধিক হতে পারে, লিখিয়ে দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন, লিখে থাকলে দেখে নাও, তখন তাকে কোন বাক্য বলে? কমপ্লেক্স সেন্টেন্স বলে কি না? আর বলেছিলাম না যে কোঅর্ডিনেটিং কনজাংশন শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে না, দুটো প্রিন্সিপাল ক্লজকে, দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও যুক্ত করে, বলেছিলাম না? তখন একটু অবাক লাগছিল, স্যার কম্পাউন্ড সেন্টেন্সও দেখতে পাচ্ছি যে দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তো দুটো সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে এরকম উদাহরণ তো পেলাম না। তোমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল, তো এটাই তো তার উদাহরণ। দেখো এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ ছিল না, এই যে হুম ইজ আর হু কেম, এই দুটো সাবঅর্ডিনেট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা হলো, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা হলো দুটো সাব ক্লজ, আর সেইগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলে কিনা? কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে বলেছিলাম? হয় দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে, অথবা দুটো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করবে, বলেছিলাম কিনা বলো? বলো। তাহলে বাক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে কারণ একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, দ্য ম্যান ইজ এ ডক্টর, ঠিক আছে? কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আবার দেখতে পাচ্ছি অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড থাকলেই স্টুডেন্টরা ভাবে বোধহয় কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে অ্যান্ড থাকলেই বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স নাও হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, এটা বোঝাতে পারলাম? তাহলে দেখো অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, ঠিক আছে? কন্ডিশন মানে ওর যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা থাকলে তার সাথে অ্যান্ড থাকুক না, অসুবিধা কী আছে? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কমপক্ষে সাবঅর্ডিনেট ক্লজ। এবার যদি আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আনি, কমপক্ষে একটা বলেছি, তখন কী করবো? দুটো সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করার জন্য কী আনবো? কোঅর্ডিনেটিং কনজাংশন আনতে হয়, কারণ দুটো সাব ক্লজ, দুটো সাব মানে কি? কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, মানে দুটোই তো পরাধীন, তাই না? দুটোই সমান গুরুত্বপূর্ণ, বুঝতে পারলাম? এরকম ক্লজকেই কোঅর্ডিনেট ক্লজ বলে, আর কোঅর্ডিনেট ক্লজ মানেই মানে একে অপরের উপরে নির্ভরশীল নয়, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে কোঅর্ডিনেট ক্লজ মানেই কম্পাউন্ড সেন্টেন্স নয়, মানে তোমাদের যে ধারণা যে কোঅর্ডিনেট ক্লজ মানেই কম্পাউন্ড সেন্টেন্স, না, সেটার জন্য কি কন্ডিশন আছে? যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? কিন্তু যদি দুটো সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, কী দিয়ে যুক্ত হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হবে, তখন তো সেখানেও কোঅর্ডিনেট ক্লজ থাকছে, তাহলে কি সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে? সেটা কম্পাউন্ড সেন্টেন্স বলে না। বোঝাতে পারলাম? কারণ প্রিন্সিপাল ক্লজ তো একটাই আছে, প্রিন্সিপাল ক্লজ যদি দুটো হয়ে যায় তখন তো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। বোঝা গেল? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এগুলো বারে বারে বিচার করবে, চিন্তা ভাবনা করবে, এই নিয়ে দীর্ঘ আলোচনা, এগুলো নিয়ে একটু সেলফ স্টাডি করার দরকার আছে কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এরিয়া। নেক্সট লাস্ট দেখো, এটাও একটু জটিল একটু করে বলতে পারো, একটু টাফ আছে। হি ক্যান নট ওয়ার্ক অ্যাজ হি ইজ ইল, বাট আই এক্সপেক্ট দ্যাট হি উইল বি কিউরড। বাক্য বড় থাকুক না কেন, একটা বাক্যে যতগুলো ক্লজ থাকুক না কেন, আমি দেখব
খুঁজে বার করবো ফাইনাইট ভার্বগুলো আর কনজাংশনগুলো। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা, কোঅর্ডিনেটিং কনজাংশনটা চিনে গেছো, সেটা দেখি বার করি। তো এখানে একটা দেখতে পাচ্ছি এই যে অ্যাজ মানে যেহেতু হয়, যখনও হয়। অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলেছি, লিখেও দিয়েছি। তাহলে অ্যাজ থেকে শুরু করে যে কমার দেওয়াই আছে, এটা হচ্ছে একটা সাব ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ লিখেছি যে সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যুক্ত হয়, সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়েই সাবঅর্ডিনেট ক্লজ হয় কিন্তু। ঠিক আছে, কিন্তু কোঅর্ডিনেট ক্লজগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়েই হয় না, এটা যেন মাথায় থাকে। কেন হয় না? কারণ ওখানে তো দুটোই কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুটো কোঅর্ডিনেট একে অপরের, দুটো ক্লজই, দুটো বাক্যাংশ একে অপরের কোঅর্ডিনেট, কেউ কারোর উপর নির্ভরশীল না। ওর জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয় না ওখানে, মানে কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে কোনো ক্লজ হয় না, যেটা সাবঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে হয়, যে সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হয়। কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে কোনো কোঅর্ডিনেট ক্লজ হয় না। ক্লিয়ার হয়েছে? ও দুটো ক্লজ একদম আলাদা আলাদাই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, এইটুকু মাত্র। কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে কিন্তু ক্লজটা হয় না, বুঝতে পারলাম? কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং লিঙ্কার বা কনজাংশনকে নিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা হয়, এটা যেন মাথায় থাকে, কনফিউশন না হয়। তো অ্যাজ হি ইজ ইন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না বা পারে না, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, বুঝতেই পারছি। কারণ এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশনও নেই বা কোঅর্ডিনেটিং কনজাংশনও কিছু নেই, পরিষ্কার সে কাজ করতে পারছে না, একটা সম্পূর্ণ প্রায় অর্থ প্রকাশও করছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ক্যান নট ওয়ার্ক, তাই না? এবং কোনো লিঙ্কার কিছুই নেই, পুরো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাজ হি ইজ ইন, যেহেতু সে হয় অসুস্থ। তো দেখো এটাকে যদি বাদ দিই, যেহেতু সে হয় অসুস্থ, অর্থ সম্পূর্ণ হলো। যেহেতু সে অসুস্থ, তো কি প্রশ্ন আসছে, তাই না? তো কি না, সে কাজ করতে পারছে না, তো সে কাজ করতে পারছে না, এইটা কিন্তু স্বাধীন। এটাকে যদি বাদ দিই, হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না, এটা কিন্তু স্বাধীনভাবে একটা বাক্যের মতো বসছে, বলবো পুরো বাক্যের মতো বসছে, ওই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। কিন্তু এটা স্বাধীনভাবে বসতে পারছে না, ওই জন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো বা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর তারপর বড় প্রমাণ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। ক্লিয়ার? নেক্সট কমন আছে বাট আবার কি কোঅর্ডিনেটিং কনজাংশন চলে এলো। আই এক্সপেক্ট দ্যাট হি উইল বি কিউরড, আবার দ্যাট আবার আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন চলে এলো। দেখো মজা কিরকম। কিন্তু আমি আগে মানেটা বলি, কিন্তু আমি আশা করি, আই এক্সপেক্ট প্রত্যাশা করি, দ্যাট হি উইল বি কিউরড, যে দ্যাট মানে যে সে সুস্থ হয়ে যাবে। সে কাজ করতে পারছে না যেহেতু সে অসুস্থ, কিন্তু আমি আজ প্রত্যাশা করি কি, যে সে সুস্থ হয়ে যাবে। কিউরড মানে সিইউআরইডি, কিউরড মানে সুস্থ হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। তো এত পর্যন্ত তো আমার ক্লিয়ার হয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে এটা একটা বাট কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এটা বুঝলাম। এরপরে দেখি আবার তো দ্যাট একটা দেখতে পাচ্ছি না, সাবঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই লিঙ্কার, এই সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে এখানেই তো ক্লজটা শেষ হচ্ছে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা কি না, আর কি আছে, আই এক্সপেক্ট, এখানেও দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, এক্সপেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এক্সপেক্ট V1, আই এক্সপেক্ট আমি প্রত্যাশা করি। তাহলে এটাও একটা ক্লজ। কি ক্লজ? কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশনের আগে আছেই নেই, কি আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। আর কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে তো আর কোনো ক্লজ ওরমভাবে আমরা বলি না, তাই না? সুতরাং এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেটিং লিঙ্কার থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আশা করি, প্রত্যাশা করি যে সে সুস্থ হয়ে যাবে। তাহলে কি দেখলাম এখানে আলটিমেটলি পুরো বাক্যটাতে? কি দেখলাম বলো তো? কি দেখলাম? যে এইখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এখানে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, আবার এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, আবার এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তার মানে কি, এখানে আলটিমেটলি বাক্যটাতে কটা প্রিন্সিপাল ক্লজ আছে বলো? বার করলাম। আই এক্সপেক্ট একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এই কারোর উপরে নির্ভরশীল নয়, আমি প্রত্যাশা করি একটা পুরো স্বাধীনভাবেই বসতে পারে, হ্যাঁ, সম্পূর্ণ অর্থ তো প্রকাশ করছে না, কিন্তু স্বাধীনভাবে বসতে পারে। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে। আর এখানে হি ক্যান নট ওয়ার্ক, তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকা মানে কোন বাক্য তোমরা নিজেদেরকেই প্রশ্ন করো, কম্পাউন্ড সেন্টেন্স কিনা? কম্পাউন্ড সেন্টেন্সে কি দুটো প্রিন্সিপাল ক্লজ মিনিমাম থাকবে কিনা? কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে থাকে, বুঝতে পারলাম? কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবেই। তাহলে সেইটা এখানে পেলাম, হি ক্যান নট ওয়ার্ক, আই এক্সপেক্ট, ব্যাস ফিনিশ, বেরিয়ে গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্স।
কিন্তু বেশিরভাগ জনই এখানে বলবে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে কতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো আমি মনে করে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন কি বলেছিলাম, যে দুটো প্রিন্সিপাল ক্লজ হবেই, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, ছাড়াও মানে নাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে। তো এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, ঠিক আছে। তো আলটিমেটলি কি হয়ে গেল, দুটো প্রিন্সিপাল ক্লজ যেহেতু আছে সেহেতু এই বাক্যটাকে কি বলবো আমরা, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকতো, দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকতো, তাহলে তো কমপ্লেক্স বলতাম, যেটা এর আগেরটাতে হলো, তাই না? এর আগেরটাতে হলো দুটো সাব ক্লজ ছিল, একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, তখন তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলছিলাম। আর দুটো প্রিন্সিপাল ক্লজ যেই হয়ে যাচ্ছে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকলেও তখন আমাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতেই হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই একটা বাক্যের মধ্যে দেখো কটা ফাইনাইট ভার্ব ছিল, এই একটা ক্লজে এই একটা ফাইনাইট ভার্ব, এই ক্লজটাতে এই ফাইনাইট ভার্ব, এই ক্লজটাতে এই একটা ফাইনাইট ভার্ব, এই ক্লজটাতে এই একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা বাক্যের মধ্যে 4টে ফাইনাইট ভার্ব, আর যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ শিখিয়েছি কিনা, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব, তা একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ, ঠিক আছে। তা এখানে বুঝতে পারলাম আলটিমেটলি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো দুটো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের আগেই এই সাবঅর্ডিনেট ক্লজটা আছে বলে ভেবো না যে প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে। এটা কিন্তু আলটিমেটলি এই প্রিন্সিপাল ক্লজের সাথে প্রিন্সিপাল ক্লজেরই যুক্ত হয়েছে, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ দুটো আছে, এই আর কিছু না। এইরকম ধরনের বড় বাক্যগুলোকে মিক্সড সেন্টেন্সও বলে, মিক্সড কারণ মেশানো আছে এখানে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এইগুলো যেহেতু মিক্সড আছে এগুলোকে ডাবল সেন্টেন্সও বলে বা মিক্স সেন্টেন্সও বলে, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের যত রকমের বলতে পারো কমপ্লেক্স কম্পাউন্ডে জটিলতা আছে, জটিল জটিল বাক্য আছে, মেশানো বাক্য আছে, সব রকমই আমি আলোচনা করে দিলাম এবং আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এইটুকু তোমরা কনক্লুশনে পৌঁছাতে পেরেছো যে সেন্টেন্স মানেই সেখানে ক্লজ আছে, ক্লজ মানেই সেটা সেন্টেন্স হবে এরকম কোনো বাধ্যকতা নেই, কারণ ডিপেন্ডেন্ট ক্লজকে সেন্টেন্সের মধ্যে বলা হয় না, সেন্টেন্স হয় না কখনো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্স হয়, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্স হয় না। তাহলে আমি শর্টে আরেকবার লাস্ট বলে দিই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি শুধু একটা থাকে সেটাকেই বাক্য বলে, কি বাক্য বলে, সিম্পল সেন্টেন্স বলে। আর যদি কোনো বাক্যে দেখি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ একটা আছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর দুটো সাবঅর্ডিনেট ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটাও উদাহরণ দেখালাম আমি, ঠিক আছে। তো তোমাদের ওরকম অত বড় বড় আসবে না, পরীক্ষার বিশেষ কাজে লাগে না, সাধারণত লাগে না, এটুকু মনে রেখে দাও। কমপ্লেক্স সেন্টেন্স প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে হয়, বা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট নিয়েই হয়। ওই ডিপেন্ডেন্ট সাধারণত একটাই থাকে, একের অধিক হতে পারে কিন্তু একটাই থাকে, সাধারণত একটাই দেখা যায় পরীক্ষায়। আর প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট তো একটাই হবে, ও একটাই হবে, তবেই কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেন ক্লজ হতেই হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন সেই বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, ঠিক আছে, যুক্ত হতেই পারে, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবেই, তবেই সেই বাক্যকে কম্পাউন্ড বলবো। আর একটা লাস্ট বলি যে কোঅর্ডিনেট ক্লজ যেটা, এটা তোমাদের আশা করি কনফিউশন দূর হয়েছে, যে সমধর্মী মানে সমান গুরুত্বপূর্ণ দুটো বাক্যাংশকে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখনই সেগুলোকেই কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। সেটা কখন হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকেই, তাই না, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকেই, তখন আমরা কোঅর্ডিনেট ক্লজ সেটাকে বলতে পারি, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। বা কমপ্লেক্স সেন্টেন্সেও হতে পারে, সেটাও আমি দেখালাম উদাহরণ সহকারে, যে দুটো সাবঅর্ডিনেট ক্লজ সেও তো সমান গুরুত্বপূর্ণ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, ওটাও কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। কিন্তু যখন প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট সে এক হোক আর একের অধিক হোক, প্রিন্সিপালের সাথে যুক্ত হচ্ছে না সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন আলটিমেটলি তাকে কমপ্লেক্স সেন্টেন্সই বলতে হবে। সে ওর মধ্যে কোঅর্ডিনেট থাকতে পারে, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে বোঝাতে পারলাম যে বাক্যের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো মাস্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমরা প্রয়োজনে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ
যুক্ত করতে পারি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো থাকছেই একটা, ওর সাথে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাও যুক্ত করতে পারি। আর যখন একটি বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করা হচ্ছে, ও কি মাস্ট? ও মাস্ট নয়, ওটাকে আমি বাদও দিতে পারি, ও থাকতেও পারে নাও থাকতে পারে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ওরা এক্সাম্পলটা দেখো, একটু বুঝিয়ে দিই। এই যে হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হয়েছে, ঠিক আছে। তো আমি যদি এইটাকে বাদ দিই, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা সহ আমি যদি আর একটা ক্লজ বাদ দিই, হি ইজ মাই ফ্রেন্ড, এখানে দেখো একটাই ফায়ার ভার্ব রয়েছে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভর করে নেই, তাই তো? তাহলে এ একটা সেন্টেন্স, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই সেন্টেন্স। তো সেন্টেন্স যখন হয়ে যাচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে ক্লজ হিসেবে বলার কোনো দরকার নেই, ওটা একটা সেন্টেন্স হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ থাকেই, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। কিন্তু সেন্টেন্সের মধ্যে আমি যে বললাম ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা দেখো এখানে আমি এই অংশটা দিতেও পারি নাও দিতে পারি আমার প্রয়োজন অনুসারে। অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে যুক্ত করছি, এটা কি মাস্ট? এটা কি আমাকে বসাতেই হবে? মানে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বসাতেই হবে বাক্যে? সেটার কোনো বাধ্যকতা নেই, আমাদের প্রয়োজন অনুসারে আমরা বসাই। এই জন্যই তোমাদের বলেছি যে সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতেও পারে নাও পারে। থাকতেও পারে মানে কি বোঝাতে চেয়েছি, যে একটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছেই, ওর সাথে আরও এক্সট্রা কিছু অ্যাড করা, মানে আরও ক্লজ অ্যাড করা, ঠিক আছে। মানে একটা বাক্যে একটা তো ক্লজ থাকছেই, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আর ক্লজ হিসেবে বলা হয় না, সেটাই সেন্টেন্স। কিন্তু যখন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, মানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তার সাথে ওই বাক্যে আরও ফাইনাইট ভার্ব আনা হবে, মানে আরও ক্লজ আনা হবে, তখনই ক্লজ হিসাবে কাউন্ট করা হয়। অর্থাৎ সেই ক্লজগুলো কি ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ডিপেন্ডেন্টও হতে পারে প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এই জন্যই তোমাদের বলা হয়েছে যে সেন্টেন্স মানে সেখানে ক্লজ থাকতেও পারে নাও পারে। ক্লজ বলতে কি, এক্সট্রা ক্লজ, বোঝা যাচ্ছে? মানে একের অধিক ফাইনাইট ভার্ব, নাও পারে প্রয়োজন অনুসারে, আমার দরকার হলে আনবো। যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা আনি, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব, আর যদি ডিপেন্ডেন্ট ক্লজ আনি, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব। এই তো ব্যাপার। তো সেইটা কি মাস্ট বলো? সেটা ক্লজটা আমার প্রয়োজন অনুসারে আমি আনবো, তাই না? এমনি আরও একটা ধরো, এই বাক্যটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড হি উইল সাকসিড, আমি যদি এই ক্লজটাকে বাদ দিই, ইফ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যদি সে কাজ করে, মানে কঠোর পরিশ্রম করে, যদি সে কঠোর পরিশ্রম করে, এইটা অর্থ সম্পূর্ণ হচ্ছে, এটা তো একটা ক্লজ, এটা তো একটা ক্লজ। তার মানে ক্লজ মানে কি বাক্য হলো? এটা কি একটা বাক্য বলতে পারবো? বাক্য বলতে পারবো না। তার মানে এটা বোঝাতে পারলাম যে আমি যে বলছি বারবার করে যে সেন্টেন্স মানেই ক্লজ, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হলে সেটাকে বাক্যই বলা হয়, আর আলাদা করে ক্লজ কাউন্ট করা হয় না। কিন্তু ক্লজ মানেই বাক্য নয়, সেন্টেন্স মানেই ক্লজ রয়েছে, সেখানে একটা তো থাকবেই মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু ক্লজ মানেই সেটা বাক্য হবে, কোনো বাধ্যকতা নেই। এইটা কি বাক্য বলো? এটা তো একটা ক্লজ, বাক্যের মতো কাজ করছে, কারণ ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু এটাকে সেন্টেন্স বলতে পারবো না আমরা, কারণ ও ডিপেন্ডেন্ট ক্লজ, ও ইন্ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। তাহলে ক্লজ মানেই সেন্টেন্স নয়, সেন্টেন্স হতে পারে। কেন? যেমনি এইটাকে বাদ দিয়ে দিই, এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে যদি বাদ দিয়ে দিই, হি উইল সাকসিড, সে সফল হবে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা, মানে এ স্বাধীন কিনা, এ কোনো কনজাংশন যুক্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মনে রাখবে, কোনো কনজাংশনকে নিয়ে জুড়ে বসে না। হ্যাঁ, ওর আগে থাকতে পারে, হ্যাঁ ওর আগে কনজাংশন আছে, মানে এমন নয় যে ওর উপরে পুরো ওকে নিয়েই রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ যেমনি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, ডিপেন্ডেন্ট ক্লজ যেমনি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়েই বসবে এমনটি নয়, ওকে ছাড়াই হয়। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করে মাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে নিয়েই হয় না। কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে হবে সাবঅর্ডিনেট ক্লজের সাথে, ঠিক আছে। তো এ কিন্তু স্বাধীন, তার মানে এটাকে একটা বাক্য বলতে পারবো, তার মানে এই ক্লজটাকে একটা বাক্য বলতে পারবো, তার মানে ক্লজ বাক্য হতে পারে, কোনো নেসেসারি নয়, হবেই এটা কোনো ব্যাপার নয়। কিন্তু সেন্টেন্স মানেই সেখানে ক্লজ, বুঝতে পারলাম? যেমনি এখানে কিন্তু সেন্টেন্স মানে এটা একটা ক্লজ বলতে পারবো, কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে কি বোঝাতে পারলাম? যে সেটাকে সেন্টেন্সই বলা হয়, সেটাকে আর আলাদা করে ক্লজ বলা হয় না। তাহলে আমি এই যে যুক্তিটা তোমাদের দিয়েছিলাম যে সেন্টেন্স মানেই ক্লজ, সেটা বোঝাতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, ডিপেন্ডেন্ট নয়। কিন্তু সেন্টেন্স মানে যে বলছি ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট নয়, বোঝা গেল? আর এই যে যুক্তিটা আমি বলেছি যে সেন্টেন্স মানে সেখানে ক্লজ থাকতে পারে,
ঠিক আছে, ক্লজ থাকতে পারে। ক্লজ মানে এক্সট্রা ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট তো রয়েছেই, ওর সাথে আরও অন্য কোনো ক্লজ আমার দরকার অনুসারে আমি বসাতে পারি। আর যে বললাম সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতে পারে, তাহলে সেটা বলতে পারলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো থাকছেই, তার সাথে আরও অন্য কোনো ক্লজ, সে ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক, সেটা তারা থাকতে পারে, কোনো মাস্ট নয়। ঠিক আছে, মানে একটা বাক্যে যখনই একটা ফাইনাইট ভাবের অধিক ফাইনাইট ভাব থাকবে তখনই ওগুলোকে ক্লজ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, একের অধিক ফাইনাইট ভাব থাকলে, একটা ফাইনাইট ভাব থাকলে সেটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, সেটাকে বাক্যই বলে, সেটাকে আর ক্লজ হিসাবে বলা হয় না। কিন্তু একের অধিক যখন ফাইনাইট ভাব থাকবে, যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ, বোঝা গেল, তখন বাক্যের মধ্যে ক্লজ হিসাবে কাউন্ট করা হয়। সেটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটাকে দেখা হয়। একটা ইন্ডিপেন্ডেন্ট তো রয়েছে, তার সাথে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটাকে সে যে রূপে কাজ করছে সেটা দেখা হবে। তাহলে আমি যে দুটো যুক্তি দিয়েছিলাম বোঝাতে পারলাম যে সেন্টেন্স মানেই ক্লজ, কি ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে যুক্তি দিয়েছিলাম সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, যে থাকতে পারে না থাকতে পারে কি, সেটা একটা তো ইন্ডিপেন্ডেন্ট থাকছে, তার সাথে মানে একটা বাক্যের সাথে আরও ক্লজ যুক্ত করা, পরিষ্কার কথা, একটা বাক্যের সাথে আরও ক্লজ যুক্ত করা, সেই ক্লজটা ইন্ডিপেন্ডেন্টও হতে পারে ডিপেন্ডেন্টও হতে পারে, সেটা আমার প্রয়োজন অনুসারে। ঠিক আছে, কোনো মাস্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু মাস্ট, এর জন্যই বলেছি সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকবেই, কিন্তু ওটাকে ক্লজ হিসেবে আর বলা হয় না, যেহেতু একটাই তো আছে, ওটা তো বাক্যই হবে। তাহলে আমি বোঝাতে পারলাম যে সেন্টেন্স মানে ক্লজ, কিন্তু ক্লজ মানে সেন্টেন্স হতেও পারে নাও হতে পারে। সেটা দেখালাম যে ডিপেন্ডেন্ট ক্লজকে সেন্টেন্স কখনো বলা হয় না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের মধ্যেই পুরোপুরি কাজ করে, ওকে সেন্টেন্স বলা যেতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজটাকে বাদ দিলে আমরা দেখতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও সেন্টেন্সের মধ্যেই কাজ করে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাদ দিলে ডিপেন্ডেন্ট ক্লজ ও তো সেন্টেন্সের মতো কাজ করবে না। তাহলে ক্লজ মানেই সেন্টেন্স নয়, কিন্তু সেন্টেন্স মানে অবশ্যই ক্লজ সেখানে আছে। ক্লজ মানে সেখানে সেন্টেন্স হতে পারে, শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্টকে বাদ দিলে সেটা অবশ্যই সেন্টেন্স। আর ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নিয়ে সেও সেন্টেন্স হবে, ইন্ডিপেন্ডেন্ট নিয়ে সেও সেন্টেন্স হবে। প্রয়োজন অনুসারে একটা ইন্ডিপেন্ডেন্ট মাস্ট বাক্যের মধ্যে, আর একের অধিক ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট থাকতে পারে। একটা ইন্ডিপেন্ডেন্টের সাথে আরও ইন্ডিপেন্ডেন্ট বা আরও কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট থাকতে পারে। ঠিক আছে, এই করে একটা বাক্য তৈরি হয়। বাক্যের মধ্যে ক্লজ তার মানে বোঝাতে পারলাম যে বাক্যের মধ্যে তার মানে ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা বোঝাতে পারলাম যে একটা তো ক্লজ রয়েছেই, মানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, ওটাকে ক্লজ হিসেবে কাউন্ট করা হয় না। ওর সাথে যখন আরও ক্লজ অ্যাড করব তখনই ওটাকে ক্লজ হিসাবে কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, একটা ক্লজ হিসাবে মানে সেন্টেন্সই বলা হয়, সিম্পল সেন্টেন্স ওটা হয়ে যায়। তো এই জন্যই তোমাদের বলা হয়েছে সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতেও পারে নাও পারে। আবার বলা হয়েছে সেন্টেন্স মানেই ক্লজ, আর ক্লজ মানেই সেন্টেন্স নাও হতে পারে। সমস্ত লজিক আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তাহলে সেন্টেন্স মানেই যে ক্লজ বলেছি সেটা কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আর সেন্টেন্স মানেই যে বলেছি ক্লজ থাকতেও পারে নাও পারে, সেই ক্লজ থাকতেও পারে সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে ডিপেন্ডেন্ট হতে পারে। ওই একটা ইন্ডিপেন্ডেন্টের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট তো রয়েছেই বাক্যে, তার সাথে আর একটা ইন্ডিপেন্ডেন্ট থাকতেও পারে বা আর একটা ডিপেন্ডেন্ট থাকতেও পারে। প্রয়োজন অনুসারে একের অধিক ক্লজ আমি ব্যবহার করতে পারি বাক্যের মধ্যে, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। বোঝা গেল, প্রয়োজন অনুসারে আমরা কনজাংশন যুক্ত করব। আশা করি এই দ্বন্দ্ব তোমাদের পরিষ্কার হয়েছে। আর ফ্রেজ যে বলেছিলাম বাক্যের মধ্যে ফ্রেজ থাকতেও পারে নাও পারে, এটা কিন্তু ভেবো না যে বাক্য মানেই ফ্রেজ, কারণ ফ্রেজের সাথে তো ক্লজ আর সেন্টেন্সের অনেক ফারাক, কারণ এখানে কোনো ফাইনাইট ভাবই নেই। ঠিক আছে, ফ্রেজ শুধুমাত্র তো বাক্য তৈরি করতে পারবে না, শব্দগুচ্ছ কখনো একটা বাক্য তৈরি করতে পারবে না। সুতরাং ওকে কি করে আমরা সেন্টেন্স বলবো, আর সেন্টেন্স মানেই কি করে ফ্রেজ বলবো? সাবজেক্ট ফাইনাইট ভার্বের কম্বিনেশন না হলে সেটাকে ক্লজ বা সেন্টেন্স বলা যায় না। তো ফ্রেজের সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ফ্রেজ বাক্যের মধ্যে প্রয়োজন অনুসারে আমার থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, কিন্তু ক্লজের ব্যাপার আর সেন্টেন্সের ব্যাপারটা বোঝাতে পারলাম যে ক্লজ কেন বাক্যের মধ্যে বললাম থাকতেও পারে নাও পারে, বা বাক্যের মধ্যে থাকেই ক্লজ। সমস্ত আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা কি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই দুই ক্লজ নিয়েই সব কিছু, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ আছে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ওগুলোর ক্লাস আমি বিস্তারিত পরে নেব। তো এই দুটো ক্লজ নিয়েই সব। কোঅর্ডিনেট ক্লজ আলাদা কিছু না, হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, ঠিক আছে, অথবা দুটো সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আলাদা কিছু নয়। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের সম্বন্ধে স্পষ্ট ধারণা হয়েছে। এরপরে প্রচুর প্র্যাকটিস করবে,
যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। আমি প্রচুর তোমাদের প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। আমি একটু এরপরে ক্লজের আরও ক্লাস নিতে হবে। নাউন ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজের যে ভাগগুলো আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজগুলো, ওগুলো একটা করে এক একদিন ক্লাস নিতে হবে। নাউন ক্লজ একদিন, এরকমভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ একদিন, এইভাবে নিতে হবে। তারপরে একটা কন্ডিশনাল ক্লজের উপরে পরের দিকে নেব। তো ওগুলো একটু নিয়েই তারপরেই তোমাদের জয়েনিংয়ের ভান্ডার নিয়ে আসবো, প্রচুর ক্লাস নেব, তখন তোমরা রিয়েলি এনজয় করবে। কিন্তু আমি তোমাদের উদাহরণ সহকারে সব রকম ব্যবহারই দেখিয়ে দিলাম। আশা করি কারোর বিন্দুমাত্র ক্লজ নিয়ে কনফিউশন থাকার কথা নয়। তোমরা যদি একটু হলেও শিখে থাকো তাহলে বুঝবো আমার এই পরিশ্রম সফল হয়েছে। আশা করি তোমাদের শেখাতে পেরেছি। এবং তোমরা এইটা কিন্তু হতে পারে এটা একবারে কেউ বুঝবে না, এই সুবিধা তোমাদের কাছে আছে, তোমরা বারবার শুনতে পারো এটা প্রয়োজনে, তাই না? এই সুবিধা তোমাদের কাছে আছে। স্পিড কম করেও শুনতে পারো, বাড়িয়েও শুনতে পারো, ইউটিউবে সেই সুবিধা আছে। তো তোমরা সেই সুবিধা বাড়িতে বসে নাও এবং চর্চা করো। গ্রামার বই চর্চা করতে পারো, কিন্তু গ্রামার বইতে কিন্তু অনেক কনফিউজিং ইয়ে থাকে। আমি যা শিখিয়েছি, লিখিয়েছি, এইগুলো যদি মনে রাখো মোর দ্যান এনাফ, এটুকু বলতে পারি। ঠিক আছে? তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা কোনো জায়গায় হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? আমি নিশ্চয়ই তোমাদের, আমি তো বলেইছি তোমাদের সকলকে শেখানোই আমার লক্ষ্য বা চ্যালেঞ্জ বলতে পারো। ঠিক আছে? তো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। অনেকটা বড় হয়েছে ক্লাসটা, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। তো ওকে, ক্লজের প্রাইমারি বা বেসিক ক্লাস এখানেই মোটামুটি শেষ হলো। ক্লজ কি শিখলে, ক্লজের ভাগ শিখলে, প্রকারভেদ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে সম্পর্ক কী সেও শিখলে, অনেক কিছুই শেখা হলো। আশা করি তোমরা শিখতে পেরেছো। তো ওকে, আজকে এই পর্যন্ত রইলো।